ভয়েস কি ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া ক্লিয়ার। আচ্ছা, কি অবস্থা তোমাদের পড়াশোনার? ভালো না। হ্যালো, আচ্ছা ভয়েস ক্লিয়ার তো না? জি ভাই শোনা যায়। আচ্ছা ঠিক আছে, তা ক্লাস শুরু করার আগে এটা মনে হয় এটা আমাদের হচ্ছে থার্ড লেকচার ইনঅর্গানিক রিঅ্যাকশনের উপর। আগের 2 লেকচার নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে? থাকলে বলো, আগে এটা সলভ করে আমরা দেন আজকে লেকচার স্টার্ট করি। না স্যার, প্রবলেম নাই, রাইট? না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা লাস্ট ক্লাস পর্যন্ত যা পড়ছিলাম সেটা হচ্ছে অনেকটা এরকম। দেখেন যে ক্যাটায়ন এবং অ্যানায়ন শনাক্তকরণ, তাই তো? সে তোমাকে যদি বলে কপার সালফেট, তোমাকে যদি বলে হচ্ছে কপার সালফেট, একটু দাঁড়াও, কপার সালফেটের ক্যাটায়ন এবং অ্যানায়ন শনাক্তকরণ করো। কিভাবে কি করবা তোমরা? সে দেখো, ফার্স্ট কথা হচ্ছে আমরা জানি যে অধিকাংশ সালফেট লবণ হচ্ছে পানিতে কি দ্রবীভূত হয় না, অদক্ষেপ করে? দ্রবীভূত হয় ভাই। হ্যাঁ দ্রবীভূত হয়। কারা কারা যেন অদক্ষেপ করে? ওই গ্রুপ 2 এর লাস্টের 3টা, আর হচ্ছে সিলভার সালফেট, জি আর পিবি। হ্যাঁ 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 হ্যাঁ। তাহলে এটা যদি দ্রবীভূত হয়, তার মানে এটা হচ্ছে দ্রবণে গিয়ে কপার 2+ এবং SO4 2- সালফেট আয়ন তৈরি করবে। আচ্ছা দেখেন, তাই তো? জি ভাই জি ভাই। কপার 2+ আর সালফেট আয়ন তৈরি করবে। এখন আমাকে বলো যে, আমাকে যদি বলে যে ক্যাটায়ন এবং অ্যানায়ন দুইটাই আমি শনাক্তকরণ করতে চাচ্ছি, কি কি অ্যাড করতে হবে বলো? কে পারবে বলো? বলে ভাই সোডিয়াম হাইড্রোক্সাইড এড করিয়া কপার হাইড্রোক্সাইড বানাইবো। আচ্ছা, তো সোডিয়াম হাইড্রোক্সাইড যদি আমি অ্যাড করি তাহলে হচ্ছে, হ্যাঁ কপার হাইড্রোক্সাইডের কি হালকা নীল পদক্ষেপ পড়বে। হ্যাঁ তারপরে তাহলে পটাশিয়াম হেক্সাসায়ানোফেরেট দিয়ে ট্রাই করে দিতে পারে ভাই। হ্যাঁ ওটাতে পদক্ষেপ পড়বে। জি ভাই। এরপরে আচ্ছা আমাকে এটা বলো যে কপার হাইড্রোক্সাইড অদক্ষেপের হওয়ার পর মানে কপার হাইড্রোক্সাইড প্রেসিপিটেট হওয়ার পর আমি এই দ্রবণে যদি NaOH অ্যাড করি, অদক্ষেপের কিছু হবে? প্রেসিপিটেট চেঞ্জ হবে না ফিক্স থাকবে? কিছুই তো না ভাই। আচ্ছা, কিন্তু আমি যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করি? ওই ভাই, কারণ কপার হাইড্রোক্সাইডের লগে অ্যামোনিয়া বিক্রিয়া করিয়া জটিল আয়ন উৎপন্ন করিয়া দ্রবণীয় লবণ উৎপন্ন করবো। মানে কপার হাইড্রোক্সাইড তো অদক্ষিপ্ত লবণ আছে, এটা দ্রবণীয় লবণ উৎপন্ন করবো জটিল আয়নের মাধ্যমে। তার মানে হালকা নীল অদক্ষেপটা আস্তে আস্তে কি হয়ে যাবে? ভ্যানিশ হয়ে যাবে, রাইট? জি ভাই। যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করি। আচ্ছা, এখন আমরা কি কি কেমিক্যাল অ্যাড করলাম দেখো। এটা থেকে এইটার অদক্ষেপ তৈরিতে আমরা NaOH অথবা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করি। এখন কথা হইলো যে Na+, কথা না বুঝলে বলো, আর একটা হচ্ছে NH4+, এই দুইটাই তো, তাই না, ক্যাটায়ন? এখন আমাকে বলো যে সোডিয়াম সালফেট কি কোনো প্রবলেম হবে, ঝামেলা করবে এদের অদক্ষেপ পরে? কথা কাটি আর ভাই। আচ্ছা এখন ক্লিয়ার? জি ভাই। আচ্ছা আমি যেটা বলতেছিলাম যে কপার সালফেট দ্রবণে যদি আমি NaOH অ্যাড করি তাহলে OH- তো কপার আয়নের সাথে রিয়েক্ট করে পদক্ষেপ তৈরি করবে COOH2 এর, কিন্তু সোডিয়াম আয়ন সালফেটের সাথে তো সোডিয়াম সালফেট তৈরি করে। এখন সোডিয়াম সালফেট কি অদক্ষিপ্ত হয় না ঠিক থাকবে? তাও ভাই দ্রবণ অদক্ষিপ্ত হইতো না। হ্যাঁ, যে কোনো সোডিয়াম লবণ দ্রবণিত অবস্থায় থাকে বা দ্রবণীয় থাকে, সলিউবল যেটাকে আমরা বলি, রাইট? এখন আমাকে বলো যে তাহলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে
অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে অ্যামোনিয়াম সালফেট সলিউবল না নন সলিউবল? জি, অ্যামোনিয়াম সালফেট হ্যাঁ, সলিউবল না দ্রবীভূত ইনসলিউবল? দ্রবীভূত, দ্রবীভূত ঠিক তো? হ্যাঁ, দ্রবীভূত জি ভাই। মানে হচ্ছে সলিউবল। আচ্ছা, তাহলে খেয়াল করো, আমাকে কোশ্চেনে কিন্তু বলছে যে আয়ন, এই যে খেয়াল করো, কপার আয়ন এবং সালফেট আয়ন দুইটাই আমি পার্থক্য করব বা শনাক্ত করব। সো আমি যদি NaOH অ্যাড করি এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করি, কপার আয়ন আমি নিশ্চিত হইলাম, রাইট? জি ভাই। হ্যাঁ, সালফেট আয়ন কেমনে নিশ্চিত হবো বলো? বলেন, সালফেট আয়ন কিভাবে আমি আইডেন্টিফাই করব? এটা ছিল লেকচার 2 তে। পড়া হয়েছে না ভাই, গতদিন একটু সমস্যা আছে। অন্য কেউ সলিউশনে সালফেট আয়ন আইডেন্টিফাই কিভাবে করবে, এটা কিন্তু আপনাদের বোর্ডের জন্য যতটা ইম্পর্টেন্ট, অন্যান্য জায়গার জন্য কিন্তু ততটা ইম্পর্টেন্ট। এনিওয়ান? আচ্ছা, এটা আমাকে বলার আগে আমাকে একটা কথা বলেন তো, এই যে যে কোনো ক্যাটায়ন ও অ্যানায়ন, রাইট? জি ভাই। এই যে দেখেন, যে কোনো ক্যাটায়ন অথবা যে কোনো, হ্যালো, জি ভাই কইন। কথা ক্লিয়ার তো না? আস্তে সমস্যা হয় মাঝে মাঝে আর কি। আচ্ছা দেখেন, যে কোনো ক্যাটায়ন, আচ্ছা যে কোনো ক্যাটায়ন এবং অ্যানায়ন শনাক্তকরণ বা আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে আমাদের স্টেপ গুলা কি কি বলতো? এনি ক্যাট শোনা যায় না ভাই। ভাইয়া কথা বোঝা যায় না। অ্যানায়ন আইডেন্টিফিকেশন বা শনাক্তকরণ। হ্যালো, হ্যালো, কইন ভাই, এখন শোনা যায়। আচ্ছা ঠিক আছে। সো দেখো, আমরা যেখানে ছিলাম, এখন ক্লিয়ার তো না? জি ভাই শোনা যায়। আচ্ছা, আমরা যেখানে ছিলাম সে হচ্ছে কপার সালফেট, এটার ক্যাটায়ন এবং অ্যানায়ন আমরা উভয় আইডেন্টিফিকেশন করব। সো আমার কোশ্চেনটা হচ্ছে, এই ক্যাটায়ন বা অ্যানায়ন আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে অর অ্যানায়ন আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে আমাদের কি স্টেপ থাকে? প্র্যাকটিক্যালি আমরা কি করি, কিভাবে বুঝি যে এখানে এই ক্যাটায়ন আছে বা এই অ্যানায়ন আছে, বলো? আমরা রিএজেন্ট অ্যাড করি, তাই না? জি ভাই, জি ভাই। হ্যাঁ, এখন রিএজেন্টটা এই ক্যাটায়ন বা অ্যানায়নের সাথে রিয়েক্ট করে কি ফর্ম করে? প্রেসিপিটেট বা অদক্ষেপ তৈরি করে। জি ভাই। দেন ওই অদক্ষেপের কালার থেকে আমরা বুঝি এটা হচ্ছে একটা পয়েন্ট, অথবা ওই অদক্ষেপ বা প্রেসিপিটেট, ওই অদক্ষেপ ও প্রেসিপিটেট অন্য কোনো রিয়েকশন করে, অন্য কারোর সাথে রিয়েকশন করে হচ্ছে সলিউবল হয় কিনা সেটাও আমরা চেক করি, রাইট? জি ভাই। তার মানে খেয়াল করো, ক্যাটায়ন ও অ্যানায়ন আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে আমাদের দুইটি স্টেপ থাকে। ফার্স্ট স্টেপ হচ্ছে এই ক্যাটায়ন অথবা এই অ্যানায়ন গুলাকে আমরা প্রেসিপিটেট ফর্ম করাবো। সো রিএজেন্ট অ্যাড করে এগুলাকে আমরা কি করাবো? প্রেসিপিটেট ফর্ম করাবো। দেন সেই প্রেসিপিটেট অন্য কোন রিএজেন্ট আবার নতুন বা ডিফারেন্ট কোন রিএজেন্টের সাথে বিক্রিয়া করবে কিনা বা রিঅ্যাকশন করবে কিনা সেটা আমরা চেক করব। তো আমাদের কিন্তু দুইটি স্টেপ থাকে। তোমরা যদি দেখো যে ক্যাটায়ন বা অ্যানায়ন আইডেন্টিফিকেশন বা শনাক্তকরণ পরীক্ষাগুলোতে দুইটা জিনিস থাকে। ফার্স্টে দেখবা যে অদক্ষেপ পরে বা প্রেসিপিটেট পরে, এখানে কিন্তু শেষ না, কজ
আমার মনে হয় তোমরা যদি খেয়াল করে দেখো যে অধিকাংশ হচ্ছে হোয়াইট প্রেসিপিটেট বা সাদা প্রেসিপিটেট পরে, রাইট? এখন সাদা পদক্ষেপ যদি 4-5টা যৌগের ক্ষেত্রে হয়, তুমি বুঝবে কেমনে যে কোন আয়নটা ছিল? স্বাভাবিক ব্যাপার না? জি ভাই। আচ্ছা, সো এই রিঅ্যাকশন গুলোর ক্ষেত্রে দুইটা পয়েন্ট। ফার্স্ট পয়েন্ট হচ্ছে আমরা অদক্ষেপ বানাবো বা প্রেসিপিটেট বানাবো। সেকেন্ড পয়েন্ট হচ্ছে এই প্রেসিপিটেট গুলাকে কিভাবে সলিউবল কনভার্ট করব বা দ্রবণীয় করব। এখন আমাকে বলেন যে অদক্ষেপ কিভাবে দ্রবীভূত হয়, এটা আপনাদের শিখাইছিলাম লাস্ট উইক ক্লাসে, বলেন কে পারবে? জটিলায়ন তৈরির মাধ্যমে ভাই, জটিলায়ন তৈরির মাধ্যমে। এক, হ্যাঁ এক। আর আর কোনোভাবে অদক্ষেপ বিক্রিয়া করে, রিঅ্যাকশন জি করে? ভাই, করবো ভাই। বলতে পদক্ষেপে যদি এমন দুইটা পদক্ষেপ যদি থাকে যেগুলা বিক্রিয়া করিয়া উৎপাদ এমন একটা পদক্ষেপ তৈরি করবো যেটা কেএসপি বিক্রিয়কের অপেক্ষা কম ভাই, তাইলে দুইটা পদক্ষেপে বিক্রিয়া করবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আমাকে এই কোশ্চেনটা আনসার দাও তোমরা, যে লাস্ট ক্লাসে তোমাদের পড়াইছিলাম হচ্ছে এরকম, দেখো যে সিলভার ক্লোরাইডের অদক্ষেপ পড়লো, রাইট? তাই না? জি ভাই, জি ভাই। সিলভার ক্লোরাইডের অদক্ষেপ কি? সাদা, আমরা সবাই জানি। আরেকটা পাত্রে হচ্ছে সিলভার আয়োডাইডের অদক্ষেপ পড়লো। সিলভার আয়োডাইড দেখতে কেমন? হলুদ, ঠিক তো? একটা সিলভার ক্লোরাইডের সাদা অদক্ষেপ বা সাদা পিপিটি, আর একটা হচ্ছে সিলভার আয়োডাইডের ইয়েলোইশ পিপিটি পড়লো বা প্রেসিপিটেট হলো। এখন খেয়াল করো কথাটা, যে সিলভার ক্লোরাইড দ্রবণে যদি আমি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এই যে NH4OH এড করি, তাহলে কি হবে বলেন? কথাটা আবার বলি, এই অদক্ষেপ বা প্রেসিপিটেট দ্রবণে সলিউশনে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড NH4OH এড করলে কি হবে? এটা লাস্ট ক্লাসে ছিল। প্রেসিপিটেট কি প্রেসিপিটেটই থাকবে না সলিউবল হয়ে যাবে? এনিওয়ান? লাগবে অর্গানিক কিলার লাগবে। আচ্ছা দেখেন, হ্যালো, স্পষ্ট শোনা যায় না ভাই। এখন কি ক্লিয়ার? এখন ক্লিয়ার? এখন ক্লিয়ার। আচ্ছা, আমি বুঝি না তোমাদের সাথে যে কি প্রবলেমটা হয়। আচ্ছা দেখেন দেখেন, না বুঝলে বললেন, না বুঝলে আজ করো আর আমাকে টেক্সট করো, সমস্যা নাই। আচ্ছা, ছিলাম কোথায়? সো সিলভারের ক্ষেত্রে, তাই তো? কথা ক্লিয়ার তো না? জি ভাই। জি ভাইয়া। আচ্ছা, সো সিলভার ক্লোরাইডের মধ্যে আমরা যদি হচ্ছে NH4OH অ্যাড করি, তাহলে হচ্ছে যে এটা তৈরি হয়, দেখেন ডাইএমিন সিলভার আয়ন। এটা চিনি আমরা, জটিল আয়ন। জি ভাই, জি স্যার। হ্যাঁ, জৈব যৌগে বা অর্গানিক কেমিস্ট্রিতে এটা কই পড়ছি? দেখছিলাম। জৈব যৌগে এমন কিছু আছে? আছে। টলেন বিকারক। টলেন বিকারক, এটা টলেন্স রিএজেন্ট। সো টলেন বিকারক হচ্ছে দ্রবণীয় থাকে, রাইট? বর্ণহীন থাকে। তার মানে এই সাদা অদক্ষেপ বা প্রেসিপিটেট দ্রবণে তুমি যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করো, এই অদক্ষেপ বা সলিউবল হয়ে যাবে, যে টলেন বিকারক ক্রিয়েট হয়। ঠিক আছে এতটুকু? জি ভাইয়া। আচ্ছা,
এখন আমাকে বলো যে সিলভার ক্লোরাইড, এটা গেল একটা স্টেপ। সো চাইলে তোমরা নোট ডাউন করে রাখতে পারো যে কোন একটা প্রেসিপিটেট তখনই রিয়েক্ট করে যদি কমপ্লেক্স আয়ন ফরমেশন হয়। কোন একটা প্রেসিপিটেট তখনই রিয়েক্ট করে যদি কমপ্লেক্স আয়ন ফরমেশন হয়, মানে কোন একটা পদক্ষেপ তখনই বিক্রিয়া করে যদি জটিল আয়ন তৈরি হয়। এটা গেল একটা। সেকেন্ড, সেম সিলভার ক্লোরাইড, এটা গল্প দিয়ে বলছিলাম লাস্ট ক্লাসে। এখন এই সিলভার ক্লোরাইডের মধ্যে সে আমি যদি হচ্ছে পটাশিয়াম আয়োডাইড অ্যাড করি, কি হবে বলো? বাই দ্য ওয়ে, পটাশিয়াম আয়োডাইড কি দ্রবণীয় না অদক্ষেপ করে, মানে সলিউবল না ইনসলিউবল? দ্রবণীয় ভাই। দ্রবণীয়, হ্যাঁ, এটা দুই ভাবে বলা যায়। এক, আয়োডাইড লবণ 2-3টা ছাড়া অধিকাংশ হচ্ছে দ্রবণীয়। আবার অন্যভাবে যদি কেমিস্ট্রিতে পটাশিয়ামের কিছু দেখো, এটা অলওয়েজ সলিউবল হয়। যে কোনো পটাশিয়াম কম্পাউন্ড সলিউবল, পটাশিয়াম পারক্লোরেট বাদে। আচ্ছা, তো এটা সলিউবল মানে হচ্ছে আমি এই অংশটা পটাশিয়াম আপাতত বাদ দিতে পারি। আমি চিন্তা করতে পারি দ্রবণে আয়োডাইড আয়ন আছে, তাই জি ভাই। পটাশিয়াম এখানে 10। এখন বলতো যে এই আয়োডাইড কি এই সিলভার ক্লোরাইডের সাথে কোনো রকম রিঅ্যাকশন দেখাবে, বা যদি দেখায় কেন দেখায়? এই জিনিসগুলো হচ্ছে তোমাদের বেসিক, তোমরা এগুলা আইদার মুখস্থ করে পরীক্ষার হলে চলে যাও বা সামথিং, কষ্ট করে যদি হ্যাঁ বুঝে মনে রাখো, দেখবা কেমিস্ট্রিতে অনেক জায়গায় তোমাদের লাভ হবে। কথাটা সিম্পল। দেখো, সিলভার ক্লোরাইডের সাদা অদক্ষেপ একটা পাত্রে আছে, সেই পাত্রের মধ্যে আমি আয়োডাইড সলিউশন অ্যাড করলাম, কি হবে? কি হবে? সিলভার আয়োডাইড মেবি। হ্যাঁ, সিলভার আয়োডাইডের অদক্ষেপ করবে। কেন? স্টেবল থাকবো বেশি ভাই ক্লোরাইড অপেক্ষা সিলভার আয়োডাইড। তার মানে দেখো, আগে ছিল সিলভার ক্লোরাইডের অদক্ষেপ, সিলভার ক্লোরাইডের অদক্ষেপ চেঞ্জ হয়ে সিলভার আয়োডাইডের অদক্ষেপ কনভার্ট হচ্ছে। এটা কিন্তু হলুদ অদক্ষেপ ছিল, একটু আগে বলছি, রাইট? তার মানে সাদা অদক্ষেপের মধ্যে বা সাদা পিপিটি এর মধ্যে আমি যদি আয়োডাইড সলিউশন অ্যাড করি, আস্তে আস্তে আমি কি দেখবো আমার পার্সপেক্টিভ থেকে, সাদা পিপিটি চেঞ্জ হয়ে হলুদ পিপিটি হয়ে যাচ্ছে। এখন আমার কোশ্চেন হইলো, এটা ব্যাখ্যা কি দিবা? কেন? অনুধাবনমূলক কোশ্চেন। দেখো এখানে কিন্তু হচ্ছে প্রেসিপিটেট বা অদক্ষেপ আরেকটা নতুন অদক্ষেপ তৈরি করছে, রাইট? এটা সবাই ক্লিয়ার তো? এখানে বিক্রিয়ক বা রিঅ্যাকট্যান্টের প্রেসিপিটেট নতুন আরেকটা প্রেসিপিটেট পদক্ষেপ তৈরি করছে। সো এটা কখন করে? আমি একটা কন্ডিশন তোমাদের বলছিলাম। জি ভাই, যখন সিলভার আয়োডাইডের যদি উৎপাদন কিটা হই থাকে যে কেএসপিটা কম হয়ে যায় বিক্রিয়ক। হ্যাঁ, তার মানে দেখো, সিলভার ক্লোরাইডের কেএসপি কে যদি আমি বলি হচ্ছে ধরো K1, আর এইটার কেএসপি কে যদি আমি বলি K2, খেয়াল করো, এটার কেএসপি হচ্ছে K1, এটার কেএসপি যদি হয় K2, তাহলে কোন কন্ডিশনে রিঅ্যাকশন হবে? আবার কোশ্চেন ভাই, বলতে কোনটা K1? AgCl এর কেএসপি হচ্ছে K1, AgI এর কেএসপি যদি K2 হয়, কোন কন্ডিশনের বিক্রিয়া হবে? K2টা ছোট K1 অপেক্ষা। তার মানে K1 গ্রেটার দেন K2 হলে বিক্রিয়া হবে, আদারওয়াইজ বিক্রিয়া হবে না। আপনারা সবাই ক্লিয়ার তো না? এই ক্ষেত্রে এরকম রিঅ্যাকশনের ক্ষেত্রে যে একটা পদক্ষেপ, খেয়াল করো কথাটা, একটা পিপিটি বিক্রিয়া করে নতুন পিপিটি তখনই তৈরি করবে যদি প্রোডাক্ট বা উৎপাদের পিপিটি এর কেএসপি বিক্রিয়কের কেএসপি থেকে কম হয়। তার মানে K1 হচ্ছে বিক্রিয়কের কেএসপি, K2 হচ্ছে উৎপাদের কেএসপি। সো K2 যদি K1 থেকে ছোট হয়, তার মানে হচ্ছে আমি এভাবে লিখতে পারি, কন্ডিশনটা হচ্ছে এটা, K2 লেস দেন K1। সো অনেকটা ম্যাথমেটিক্যাল ফরম্যাট। K2 যদি K1 থেকে ছোট হয়, কেএসপি এর মান যোগ করবে। যদি উল্টা হয় তাহলে কিন্তু রিঅ্যাকশন হবে না, রাইট? এটা কি বুঝছেন আপনারা সবাই? জি ভাই। মানে আমি যেটা বলতে চাচ্ছি, কতটা খেয়াল করো, সিলভার আয়োডাইডের অদক্ষেপ আছে, এই দ্রবণে আমি যদি ক্লোরাইড লবণ অ্যাড করি, কি হবে এবার বলো? কিছুই তো হ্যাঁ, হবে না, কিছু হবে না, বাট
তোমার কাছে মনে হবে কি কেন ভাই সমস্যা কি, তাই না? সিলভার ক্লোরাইড হবে আর ওই দিক থেকে আয়োডাইড চলে যাবে। বাট খেয়াল করো সিলভার আয়োডাইডের জন্য যদি কেএসপি যদি হয় K1 আর এইটার কেএসপি যদি আমি বলি K2, তুমি অলরেডি জানো কোন কেএসপিটা বড়, এটা বড় না এটা বড়? ক্লোরাইড বড় ভাই। হ্যাঁ ক্লোরাইড বড়, K2 টা বড়। তাহলে K2 যেহেতু এই ক্ষেত্রে K1 থেকে বড়, তার মানে কেএসপির ভ্যালু কম না হলে বিক্রিয়া হয় না, সো এই ক্ষেত্রে রিঅ্যাকশন হবে না। সো এটা হচ্ছে নো রিঅ্যাকশন। এই ব্যাপারগুলো মাথায় রাখবেন। আচ্ছা, সো আমি চলে আসি আজকের লেকচারে। দেখেন, তো আমাদের ফার্স্ট কাজটা আরেকবার বলি, যে কোনো ক্যাটায়ন বা অ্যানায়ন আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে ফার্স্ট কাজ হচ্ছে পিপিটি ফরমেশন। সেকেন্ড পয়েন্ট হচ্ছে সেই পিপিটি কে আইদার নতুন কোনো পিপিটি তে কনভার্ট করব অথবা সলিউবল বানাবো। আবার বলি, দেখেন আমাদের ফার্স্ট কাজ কোনো ক্যাটায়ন বা অ্যানায়নকে রিএজেন্ট অ্যাড করে পিপিটি বানাবো। সেকেন্ড কাজ সেই পিপিটি কে অন্য কোনো রিএজেন্ট অ্যাড এর মাধ্যমে নতুন কোনো পিপিটি বানাবো অথবা সলিউবল বানাবো, মানে অদক্ষেপ দ্রবীভূত বানাবো অথবা অদক্ষেপ থেকে আরেকটা অদক্ষেপ বানাবো। ফার্স্ট কোশ্চেনটা পড়েন তো সবাই। দ্রবণে কার্বনেট এবং সালফেট মূলক আমরা কিভাবে আইডেন্টিফাই করব বলেন, বা ডিফারেন্সিয়েট করব? এটা বোর্ডে আসছিল, দেখো। তো দুইটা অ্যানায়ন, রাইট, কার্বনেট আর সালফেট। ফার্স্ট পয়েন্ট আমরা কি বলছিলাম, যে কোনো ক্যাটায়ন বা অ্যানায়নকে ফার্স্টে কি করব, পিপিটি তে কনভার্ট করব। এটা মনে রাখবা যে এই কার্বনেট আর সালফেটের জন্য আমরা হচ্ছে বেরিয়াম নাইট্রেট অ্যাড করব। আচ্ছা, অ্যাপ্রোচটা দেখো, বেরিয়াম নাইট্রেট এটা কি দ্রবণীয় না অদ্রবণীয়, মানে সলিউবল না ইনসলিউবল? সলিউবল ভাই। হ্যাঁ সলিউবল। কিভাবে বুঝলে সলিউবল? নাইট্রেট লবণ আর বাইসালফেট। ইয়াপ, যে কোনো নাইট্রেট লবণ সলিউবল, যে কোনো নাইট্রেট লবণ কেমিস্ট্রিতে সলিউবল। যেহেতু এটা নাইট্রেট, এটা সলিউবল, মানে কি ক্যাটায়ন অ্যানায়ন ভেঙে যায়। সো ক্যাটায়ন অ্যানায়ন যখন এটা ভেঙে যাবে তখন দেখো এখান থেকে তুমি বেরিয়াম কার্বনেটের পিপিটি পাবা, হোয়াইট পিপিটি, আবার এখান থেকে তুমি বেরিয়াম সালফেটেরও হোয়াইট পিপিটি পাবা। আর নাইট্রেট তো সলিউবল থেকেই যায়। এখন আমি কিন্তু আইডেন্টিফাই করতে পারলাম না যে আদৌ আমার কাছে কার্বনেট ছিল না সালফেট ছিল। খেয়াল করে দেখছো? জি ভাই। খেয়াল করে দেখছো দুইটাতে কিন্তু হোয়াইট পিপিটি। সো এই ডিফারেন্সিয়েশনটা করার জন্য যে এই সাদা অদক্ষেপ বা পিপিটিটা কিসের, বেরিয়াম সালফেট না বেরিয়াম কার্বনেট, সেকেন্ড আমরা কি করি, HCl অ্যাড করি। কথাগুলো ভালো করে দেখো, এগুলো আমরা 9 10 থেকে মুখস্থ করে আসি। সো আমি ট্রাই করতেছি তোমাদের এটা কেমিস্ট্রিটা বোঝানোর। খেয়াল করেন, সো দুইটারই হোয়াইট পিপিটি পড়লো। এই হোয়াইট পিপিটি দুইটা কিন্তু আলাদা পাত্রে, একই পাত্রে না, দুইটাই ডিফারেন্ট ভেসেলের মধ্যে আছে। সো দুইটা ডিফারেন্ট ভেসেলের সেকেন্ডে আমি কি করলাম, HCl অ্যাড করলাম, নতুন একটা রিএজেন্ট। এখন HCl অ্যাড করলে কি হবে দেখো, প্রথম ক্ষেত্রে বেরিয়াম ক্লোরাইড তৈরি হবে আর হাইড্রোজেন আর কার্বনেট মিলে কার্বনিক অ্যাসিড তৈরি হয়, রাইট? জি ভাই। এই যে H প্লাস আর CO3 2 দুইটা H প্লাস একসাথে অ্যাড করলে আমি এটা লিখতে পারি না, H2CO3 লিখতে পারি? জি ভাইয়া। হ্যাঁ, আর আমি মনে হয় তোমাদেরকে বলছিলাম যে কখনো প্রোডাক্ট বা উৎপাদে যদি H2CO3 তৈরি হয়, এটার সাথে সাথে ভেঙে গিয়ে কিসে কনভার্ট হবে? পানীয় কার্বন ডাই অক্সাইড। পানীয় কার্বন ডাই অক্সাইড, CO2 আর H2O। তার মানে প্রোডাক্টে এইটা কখনো থাকে না, এটা হিসাবে থাকে। প্লাস এই যে দেখো HCl এর H প্লাস এই কার্বনেটের সাথে যুক্ত হয়ে এই যে পানি আর কার্বন ডাই অক্সাইড তৈরি করলো। আর এখানে ক্লোরাইড আয়ন, এই যে ক্লোরাইড আয়ন বেরিয়ামের সাথে যুক্ত হয়ে বেরিয়াম ক্লোরাইড। এখন বলো তো বেরিয়াম ক্লোরাইড কি সলিউবল না ইনসলিউবল, মানে দ্রবণীয় না অদক্ষেপ হয়? ভাই অদক্ষেপ ভাই। বেরিয়াম ক্লোরাইড দ্রবণীয় ভাই। হ্যাঁ বেরিয়াম ক্লোরাইড দ্রবণীয়। এই কারণে আপনারা কিন্তু আমি ফার্স্ট লেকচারে কিন্তু এটা দেখাইছিলাম, সলিউবিলিটি চার্ট। ওই 4-5টা লাইন যদি আপনারা মনে না রাখেন এই যে আটকাবেন। আচ্ছা দেখেন, সো কি হলো এখানে, আলটিমেটলি কি হলো, আমি HCl অ্যাড করলাম। HCl অ্যাড এর কারণে বেরিয়াম কার্বনেটটা দ্রবীভূত হয়ে গেছে, কিন্তু বেরিয়াম সালফেট সাদা অদক্ষেপ বা সাদা পিপিটি রয়ে গেছে। তাহলে কথাটা হচ্ছে এরকম, ফার্স্টে আমি বেরিয়াম নাইট্রেট অ্যাড করব, সাদা পিপিটি পাবো। দেন যেই সাদা পিপিটি HCl এ সলিউবল হয় সেটা হচ্ছে বেরিয়াম কার্বনেট, আর যে সাদা পিপিটি HCl এ পিপিটিতেই থাকে সেটা হচ্ছে বেরিয়াম সালফেট। পারা যাবে? এটা করতে আসতো ভাই যে হ্যাঁ বলো। এখানে তো
জটিলায়ন উৎপন্ন হয়েছে না ভাই, কিন্তু দ্রবণীয় লবণ না উৎপন্ন না হয়েছে না আবার। না 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 না, এখানে জটিলায়ন তৈরি হয় না, এখানে অ্যাসিড বেস রিঅ্যাকশন হয়েছে। আমি একটা কথা তোমাদের বলছিলাম যে হ্যাঁ, পিপিটি বা অদক্ষেপ রিঅ্যাকশন করে আইদার জটিলায়ন ফরমেশন হবে অথবা নতুন আর একটা পিপিটি। থার্ড আর একটা পয়েন্ট বলছিলাম যে জারণ বিজারণ, রেডক্স অথবা নিউট্রালাইজেশন বিক্রিয়া, যেটাকে আমরা প্রশমন বিক্রিয়া বলি, রাইট? অ্যাসিড বেস রিঅ্যাকশন। সো পিপিটি রিলেটেড আগের 2 লেকচার ভ্যালিড যতক্ষণ না পর্যন্ত তুমি অ্যাসিড ক্ষারক বিক্রিয়া এবং জারণ বিজারণ বিক্রিয়া যাচ্ছ। তুমি যদি অ্যাসিড ক্ষারক বা জারণ বিজারণ বিক্রিয়া যাও, কেমিস্ট্রি চেঞ্জ হবে। বুঝতে পারলাম? হ্যালো? জি ভাই। ভাই বলে আচ্ছা, বেরিয়াম সালফেটে বিক্রিয়া কেন করতো না? এটাই হচ্ছে আমাদের আজকে লেকচার লিটারালি। কেন এই যে এই ব্যাখ্যাটাই যে তোমাদের বইতে তো এতটুকুই আছে, এটার পরে নাই, এটাই আমি আপনাদের বোঝাবো আজকে, যে কেন এখানে বেরিয়াম সালফেট HCl এর সাথে রিঅ্যাকশন করে না বাট কার্বনেট করে। আচ্ছা, পরের কোশ্চেনটা দেখেন। দেখো তো, এটা খুব মজার কোশ্চেন। কোশ্চেন 2, খেয়াল করো, ল্যাবে অথবা তোমরা যখন ম্যাথ করছো, ফার্স্ট পেপার না সেকেন্ড পেপারের চ্যাপ্টার 3 স্টোইকিওমেট্রিক, যেটা, তাই না? এই চ্যাপ্টার 3 তে যে ম্যাথ গুলো তোমরা করছো, ওই ম্যাথের মধ্যে দেখো তো এই বিক্রিয়াটা খুব কমন না? দেখো তো এই বিক্রিয়াটা খুব কমন না? ক্যালসিয়াম কার্বনেটের সাথে HCl যদি রিয়েক্ট করে, আবার দেখেন ক্যালসিয়াম ক্লোরাইড আর ওই থেকে কি কার্বনেট আর H মিলে কার্বনিক অ্যাসিড। কার্বনিক অ্যাসিড মানে কার্বন ডাই অক্সাইডের পানি, ঠিক আছে না বিক্রিয়াটা? জি ভাই। হ্যাঁ, এই বিক্রিয়ার মাধ্যমে আমরা আসলে কি করি? কার্বন ডাই অক্সাইড উৎপাদন করি বা প্রোডাকশন করি। এখন ইভেন কার্বন ডাই অক্সাইড প্রডিউস করি। নট অনলি দ্যাট, আমরা এই বিক্রিয়া রিলেটেড বা রিঅ্যাকশন রিলেটেড অনেক ম্যাথ করি। কারণ কথাটা এভাবে বলতে পারি যে কার্বন ডাই অক্সাইড রিলেটেড যদি কোনো ম্যাথ থাকে, এই বিক্রিয়াটা থাকবে মোটামুটি শিওর। ঠিক আছে এতটুকু? জি ভাই। আচ্ছা, বাট আমার কথা এটা না, আমার কথা হচ্ছে প্রথম রিঅ্যাকশন থেকে কেন আমরা কার্বন ডাই অক্সাইড তৈরি করতে পারি না? মানে ক্যালসিয়াম কার্বনেটকে বলা হয় চুনাপাথর, জি ভাই। তাই তো? ক্যালসিয়াম কার্বনেট। আচ্ছা, সেই ক্যালসিয়াম কার্বনেটের সাথে সবসময় কেন HCl এ বিক্রিয়া করা হয়? সালফিউরিক অ্যাসিড দিলে সমস্যা কি? বিক্রিয়া তো করে, দেখেন এই যে বিক্রিয়া কিন্তু করে। সালফিউরিক অ্যাসিডের সাথেও ক্যালসিয়াম কার্বনেট বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড বাড়াচ্ছে, কার্বন ডাই অক্সাইড হয়। আবার দেখেন HCl এর সাথেও কিন্তু কার্বন ডাই অক্সাইড হয়। তো আমার স্বাভাবিক কোশ্চেন আসবে না যে HCl দিয়ে কেন CO2 আমরা প্রডিউস করি, H2SO4 দিয়ে কেন প্রডিউস করি না? বলেন। কোশ্চেন বুঝছো তো সবাই, না? জি ভাই। জি ভাই। আচ্ছা দেখো, তো ব্যাপারটা হচ্ছে ওই সলিবিলিটি চার্ট। ক্যালসিয়াম ক্লোরাইড কি দ্রবণীয় না অদ্রবণীয়? মানে দ্রবণীয় ভাই। পিপিটি ফর্মে থাকে নাকি সলিউবল? দ্রবণীয়। বাট ক্যালসিয়াম সালফেট কি পিপিটি ফর্মে থাকে না সলিউবল? অদক্ষিপ্ত হয় ভাই। অদক্ষিপ্ত। এখন ব্যাপারটা খেয়াল করো, একটু ভিজুয়ালাইজ করো। ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে একটা পাথর, রাইট? একটা স্টোন, চুনা পাথর, মার্বেল পাথর, রাইট? জি ভাই। হ্যাঁ, ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে একটা মার্বেল পাথর, চুনা পাথর বা মার্বেল স্টোন, মানে এটা সলিড। সো মার্বেল স্টোনকে তুমি কি করলা? HCl অথবা সালফিউরিক অ্যাসিডের মধ্যে হচ্ছে ডুবায় রাখলা, তাই তো? সো H2SO4 এর মধ্যে তুমি একটা মার্বেল পাথর ডুবায় রাখলা। এখন ডুবায় রাখার কারণে কি হলো? প্রথম বিক্রিয়াটা দেখো, প্রথম বিক্রিয়াটা হচ্ছে যে ক্যালসিয়াম সালফেট তৈরি হলো। এখন এই ক্যালসিয়াম সালফেটটা কি পিপিটি ফর্মে থাকে না? জি ভাই। এখন এই ক্যালসিয়াম সালফেট পিপিটিটা কই তৈরি হবে? এই চুনা পাথর বা এই মার্বেল স্টোনের সারফেসে তৈরি হবে না? ডেফিনেটলি। এটা বুঝছো কিনা বলো? না ভাই। হ্যালো, দেখেন বুঝছি না ভাই। এই হচ্ছে ক্যালসিয়াম। আচ্ছা, এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট পাথর, ঠিক আছে? এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট পাথর।
আর তুমি কি করলা, এই HCl এর মধ্যে এটা হচ্ছে H2SO4 সালফিউরিক অ্যাসিড অ্যাড করলা, রিঅ্যাকশন হবে। রিঅ্যাকশনটা কই হবে বলো, আগে বলো রিঅ্যাকশনটা কই হবে এখানে, আগে আমাকে বলেন এখানে রিঅ্যাকশনটা কোথায় হবে। দুইটা বিক্রিয়ক বা রিঅ্যাকটেন্ট কখন বিক্রিয়া করে? একটা আরেকটা সংস্পর্শে আইলে। হ্যাঁ, ইন কন্টাক্টে আসতে হয়। রিঅ্যাকটেন্ট গুলো যদি ইন কন্টাক্টে না আসে তাহলে রিঅ্যাকশন হয় না, এটা আমরা ভালো করেই জানি। তাহলে রিঅ্যাকশনটা কোথায় হবে? এই সারফেসে হবে না? এই সারফেসে হবে না? জি ভাই। এই যে নীল ব্লু যে সারফেস, এই ব্লু সারফেসে যদি রিঅ্যাকশন হয় তাহলে পিপিটি যেটা, এই যে আমরা দেখলাম ক্যালসিয়াম সালফেট পিপিটি, পিপিটিটা কই ফরমেশন হবে? এই ব্লু সারফেসে, জি ভাই। ঠিক না? তাহলে খেয়াল করো, এই ব্লু সারফেসে যদি এটা পিপিটি ফরমেশন হয় তাহলে পিপিটি এর ভেতরে ক্যালসিয়াম কার্বনেট আর বাইরে সালফিউরিক অ্যাসিড কি কন্টাক্টে আসতে পারবে? আর জি, হ্যাঁ, চিন্তা করো যে পুরো সারফেস, খেয়াল করো পুরো ক্যালসিয়াম কার্বনেট পাথরটা হচ্ছে ক্যালসিয়াম সালফেট দ্বারা আবৃত হয়ে গেছে, সারাউন্ড হয়ে গেছে। সো একটা পাথরের পুরো সারফেস যদি ক্যালসিয়াম সালফেটের দ্বারা অধক্ষিপ্ত হয়ে যায় তাহলে ভেতরের ক্যালসিয়াম কার্বনেট অণু এই সালফিউরিক অ্যাসিডের সাথে কি কন্টাক্ট আসতে পারবে? ভাই তলানি তো নিচে পড়ে না নি ভাই, মানে বিক্রিয়া পাত্র যে পাত্র নিম্ন পাত্র নিচে পড়ে না। এইটাই আমি তোমাদের বলতে চাচ্ছি যে রিঅ্যাকশন কোথায় হয় তোমার এটা ফিল করতে হবে। তুমি একটা পাথরের মধ্যে যখন দিচ্ছ এই সারফেসে বিক্রিয়া হয় কিনা আগেটা বলো। এই যে দেখো, এই যে সারফেসে বিক্রিয়া হয় কিনা, যদি সারফেসে বিক্রিয়া হয় তাহলে পিপিটি যে তুমি হ্যাঁ বলতেছো, পিপিটি এইখানে আসবে না এখানেই তৈরি হয়ে যাবে, এটা করে বলো। বলতে ভাই পিপিটি কি এখানে ভাসতে তৈরি ভাসতে হওয়ার ভাসতে ভাসতে এখানে পড়ার সময় পাবে নাকি এখানেই পিপিটির সাথে সাথে তৈরি হয়ে যাবে? ভাই পিপিটি তো ওইখানে তৈরি তৈরি হবে হবে। ওখানে, বাট এখানে থাকবো কিনা ওটাও তো কথা। এখন এটা তো সলিড, রাইট? এখন সলিডের মধ্যে যদি জি। পিপিটি ফরমেশন হয় এটা কি খসে পড়ে যায়? থাকবে ভাইয়া। দরকার ভাই সালফিউরিক অ্যাসিড দ্রবণ আপনি এটা চুনাপাতে রাখলা তখন হ্যাঁ, এটা ভিজুয়ালাইজ করেন। ইভেন এটা ইলেকট্রোপ্লেটিং করছো না তোমরা? ইলেকট্রোপ্লেটিং, জি ভাই। ইলেকট্রোপ্লেটিং এ তোমরা এটা কি করছিলা যে ওই যে কম সক্রিয় সরি বেশি সক্রিয় ধাতুর উপর কম সক্রিয় ধাতু প্রলেপ দেওয়া হয় জি ভাই। ইলেকট্রোপ্লেটিং এ, যেটা আমরা করি, রাইট? তো ওখানে কি হয়, সারফেসের উপরে পিপিটি পরোটা কিন্তু পিপিটি, ইলেকট্রোপ্লেটিং কাইন্ড অফ পিপিটি ফরমেশন ইলেকট্রোলাইসিস করে। তো ওই পিপিটি কি সারফেসে পড়া থাকে না, ওটা কি নিচে পড়ে যায়? জি না। সর্ট অফ লাইক দ্যাট, সর্ট অফ লাইক ইলেকট্রোপ্লেটিং এর মতো। কিন্তু এখানে হচ্ছে অ্যাসিড বেস রিঅ্যাকশন হয়, ইলেকট্রোপ্লেটিং এ হয় জারণ বিজারণ বা রেডক্স, আর এখানে হয় অ্যাসিড বেস। ডিফারেন্সটা এই জায়গায়, বুঝতে পারলাম? রিঅ্যাকশনের মেকানিজম ডিফারেন্ট বাট কনসেপ্ট সেম। আচ্ছা দেখেন, তো এখানে পিপিটি হইলো, এখানে পিপিটি, তার মানে কি পুরো সারফেসটা পিপিটি দ্বারা ঘিরে গেল। যদি পুরো সারফেসটা পিপিটি দ্বারা ঘিরে যায় তাহলে পিপিটি এর ভেতরে ক্যালসিয়াম কার্বনেট আর পিপিটি এর বাইরে সালফিউরিক অ্যাসিড কন্টাক্ট আসতে পারবে? অবশ্যই না। আর যদি কন্টাক্ট আসতে না পারে বিক্রিয়া হবে না। আর যদি রিঅ্যাকশন না হয় আমি CO2 গ্যাস পাবো? পাবো না। আর জাস্ট এই রিজনের জন্য, জাস্ট এই রিজন আর পয়েন্টের জন্য দেখেন আমরা সালফিউরিক অ্যাসিড ব্যবহার না করে HCl ব্যবহার করি। কারণ কি, ক্যালসিয়াম ক্লোরাইড দ্রবণীয় থাকে কিন্তু ক্যালসিয়াম সালফেট অধক্ষিপ্ত হয়। তো দেখো তোমাদের হচ্ছে এই পিপিটি কোন যৌগের হয় আর হয় না, কনসেপ্ট কই যায়, মোটামুটি বুঝলাম তো আমরা, না? হ্যালো, জি ভাই। হ্যালো, বুঝি বুঝি। কারো কি প্রবলেম হয়েছে এই টপিকে? কোনো কোশ্চেন কারো? না ভাই। আচ্ছা দেখেন, এখানে আমি এই কথাটা লিখে দিচ্ছি, সেটা হচ্ছে, আচ্ছা কথা কি ক্লিয়ার? ক্লিয়ার ভাই। আচ্ছা দেখো, সো
এখানে আমি তোমাদের বলে দিছি যে কথাটা আমি মাত্র বললাম যে বিক্রিয়ক সমূহ পরস্পরের সংস্পর্শে বা ইন কন্ট্যাক্টে না আসলে বিক্রিয়া হবে, আদারওয়াইজ হবে না। সো কোনো প্রোডাক্ট বা উৎপাদ যদি হচ্ছে কন্ট্যাক্টে আসা বা বাধাগ্রস্ত করে তাহলে হচ্ছে রিয়েকশন থেমে যাবে। আচ্ছা, ক্যালসিয়াম আয়ন শনাক্তকরণের নিশ্চিত পরীক্ষা, ফার্স্ট কি পয়েন্ট ছিল আমাদের, পিপিটি পড়বে কিনা। সো ক্যালসিয়াম আয়নের সাথে এটাকে কি বলে, অ্যামোনিয়াম অক্সালেট। অ্যামোনিয়াম অক্সালেট কি দ্রবণীয় নাকি ইনসলুবল? ভাই অ্যামোনিয়াম দ্রবণীয় ভাই। অ্যামোনিয়াম দ্রবণীয়, যে কোনো অ্যামোনিয়াম লবণ দ্রবণীয়। তাহলে এটার সাথে রিয়েক্ট করলে ক্যালসিয়াম অক্সালেটের সাদা অদক্ষেপ তৈরি করে। আর আই হোপ তোমরা জানো যে অধিকাংশ অক্সালেট লবণ পানিতে অদক্ষিপ্ত হয় বা পিপিটি ফর্ম করে সাদা অদক্ষেপ তৈরি করলো। ফার্স্ট স্টেপ, অদক্ষেপ বানাইতে হবে। সেকেন্ড স্টেপ, এই অদক্ষেপটাকে কি করবো আমরা, অন্য কোনো রিয়েজেন্টের সাথে বিক্রিয়া করাবো। দেখেন, খেয়াল করেন, এই রিয়েকশন কিন্তু তোমার বইতে নাই, তোমার বইতে এই কথাটা আছে। তোমার বইতে যেটা আছে যে ক্যালসিয়াম অক্সালেট যেটা পিপিটি ফর্মেশন হয়, এটা ইথানোয়িক অ্যাসিডে ইনসলিউবল কিন্তু HCl এ সলিউবল, মানে ইথানোয়িক অ্যাসিডে অদ্রবণীয় কিন্তু HCl এ দ্রবণীয়। এরকম কথা থাকে না বইতে, যে একটা অদক্ষেপ তৈরি হলো, এই অদক্ষেপটা এই দ্রবণে দ্রবণীয়, ওই দ্রবণে অদ্রবণীয়, এরকম কথা পড়ছো কিনা? জি ভাই পড়ছি। হ্যাঁ, সো ওই কথাটাই আমি ফোকাস করতেছি এখানে, যে যেটা বললো যে HCl এ দ্রবণীয় মানে HCl এর সাথে সে বিক্রিয়া করে। HCl এর সাথে বিক্রিয়া করে কি হয় দেখো, আবার ক্যালসিয়াম ক্যাটায়ন ক্লোরাইড আয়নের সাথে যুক্ত হয় ক্যালসিয়াম ক্লোরাইড তৈরি করে, যেটা দ্রবণীয়। বাট এখানে হাইড্রোজেন H+ অক্সালেটের সাথে যুক্ত হয়ে অক্সালিক অ্যাসিড তৈরি করে। দুইটাই সলিউবল। যে বাই দ্য ওয়ে, যে কোনো অ্যাসিড কিন্তু সলিউবল, এটা জানো তো? পরে কোশ্চেন আসে কতটুকু, বেশি না কম। জি ভাই। বাট আমরা ধরে নিই যে কোনো অ্যাসিড পানিতে দ্রবণীয় অথবা, কিন্তু খেয়াল করো, HCl এর সাথে যদি ক্যালসিয়াম অক্সালেট বিক্রিয়া করে এটা দ্রবণীয় হয়ে গেছে, তার মানে কি আমি দেখবো যে সাদা অদক্ষেপটা নাই হয়ে গেছে। ইথানোয়িক অ্যাসিডে কি সমস্যা? আচ্ছা দেখেন, তো আমরা যেটাতে ছিলাম সেটা হচ্ছে এই জায়গায় যে সিলভার ক্লোরাইড কেন পানিতে অদক্ষিপ্ত হয়। খেয়াল করো, তোমাদের কেমিস্ট্রির ল্যাঙ্গুয়েজে বা তোমাদের সিলেবাসের পার্সপেক্টিভ থেকে ব্যাপারটা হচ্ছে এরকম। সিলভার এর নিউক্লিয়াস ক্লোরাইড আয়নের ইলেকট্রন মেঘকে পোলারাইজ করে না? ভাই করে বলতে কিনা বলো? আগে ইলেকট্রন মেঘের আগের বিকৃতি, ভিডিও যখন থেকে পোলারাইজেশন। দেখো, সিলভার ক্যাটায়ন ভাই, ক্লোরাইড আয়নের ইলেকট্রন মেঘকে বিকৃত করবে কিনা? জি ভাই করবো, মানে টানি আনবো। করে, হ্যাঁ, টেনে আনে। তার মানে ইলেকট্রন মেঘ কি করবে, এই মাঝে চলে আসবে না, ইলেকট্রন ক্লাউড এই দুই নিউক্লিয়াসের মাঝে জি ভাই। চলে আসে কাইন্ড অফ কিছুটা। এখন জি ভাই। দুইটা নিউক্লিয়াসের দুইটা পরমাণু বা অ্যাটমের নিউক্লিয়াসের মাঝ বরাবর এই সেন্টার পয়েন্টে যখন ইলেকট্রন মেঘ বা ক্লাউড চলে আসে, তখন সেই বন্ডিং কে আমরা কি বলি, কোভ্যালেন্ট বন্ডিং বলি না, সমযোজী বন্ধন। জি ভাই। তার মানে এটা শুরুতে ছিল আয়নিক, কিন্তু এই আয়নিকটা, এই সিলভার আয়ন এই ক্লোরাইড আয়নের ইলেকট্রন মেঘকে এভাবে টেনে নেয় বলে সমযোজী হয়ে গেছে না? জি ভাই। এখন আমরা জানি যে পানিতে কারা বেশি দ্রবণীয় হয় বা সলিউবল হয়, আয়নিক কম্পাউন্ড না সমযোজী যৌগ? আয়নিক ভাই। আয়নিক। এখন সিলভার ক্লোরাইড কেন পানিতে অদক্ষিপ্ত হয়, এটার বন্ডিং বেসিসে ব্যাখ্যা কিন্তু সিলভার ক্লোরাইড হচ্ছে ফাজানের নীতি অনুযায়ী কি সমযোজী ধর্ম দেখায়, আর সমযোজী ধর্ম দেখায় বলে সে পানিতে অদক্ষিপ্ত হয়। পারা যাবে? জি ভাই। আচ্ছা, এটা তোমাদের কিন্তু বোর্ডের জন্য কোশ্চেন, যে সিলভার ক্লোরাইড কেন পানিতে অদক্ষিপ্ত হয়, বিকজ সিলভার আয়ন এর পোলারাইজিং পাওয়ার বেশি, ক্লোরাইড আয়নের ইলেকট্রনকে সে বিকৃত করে। এখন খেয়াল করো, আমি বললাম তোমাদের যে সিলভার আয়ন, তার মানে কি দাঁড়ালো এখানে, দেখো আগের কথাটায় দাঁড়াইলো যে সিলভার আয়ন ক্লোরাইড আয়নের সাথে থেকে হ্যাপি, তাই না? জি ভাই। ক্লোরাইড আয়নের সাথে সে পারফেক্ট রিলেশনে আছে, দুইজন হ্যাপি, কোনো সমস্যা নাই, যারা পিপিটি ফর্মে আছে মানে কি একসাথে আছে। আর সমযোজী মানে কি শেয়ারিং হচ্ছে ইলেকট্রন মেক, সো এরা পারফেক্ট কাপল, যাই চিন্তা করো। আচ্ছা, তো কি এমন ব্যাপার ঘটে যে সিলভার আয়ন আয়োডাইড আয়নের কাছে চলে যায়? আয়োডাইড আয়ন যখন সিলভার আয়নকে হাই বলে, খেয়াল করো, এই আয়োডাইড আয়ন যখনই সিলভার আয়নকে
হাই দেয় তখন সিলভার আয়ন কি চিন্তা করে, খেয়াল করো, সিলভার আয়ন চিন্তা করে আচ্ছা ক্লোরাইড আয়নের ইলেকট্রন মেঘকে আমি তো কন্ট্রোল করতে পারি, হ্যাঁ পোলারাইজ করতে পারি, বাট আয়োডাইড আয়নের ইলেকট্রন মেঘ তো রেডি পোলারাইজ হওয়ার জন্য, বিকৃত হওয়ার জন্য রেডি না? এনআয়ন যত বড় হয় তত বেশি বিকৃতি। জি ভাই। তার মানে ক্লোরাইড আয়ন যতটা না বিকৃত, ইলেকট্রন মেঘ, ক্লোরাইড আয়নের ইলেকট্রন মেঘ যতটা না বিকৃত হবে, আয়োডাইড রেডি বিকৃত হওয়ার জন্য, রাইট? জি ভাই। তাহলে সিলভার আয়ন, এই সিলভার আয়ন ক্লোরাইডের সাথে থাকলে যতটা না হ্যাপি হবে, মিন্স কেএসপি যত হবে তার থেকে বেশি কম কেএসপি হবে আয়োডাইড আয়নের সাথে থাকলে, রাইট? কারণ এখানে বেশি সমযোজী ধর্ম দেখা যাবে। তাহলে দেখো সিলভার ক্লোরাইড আর সিলভার আয়োডাইডের মধ্যে কোনটা বেশি সমযোজী? সিলভার আয়োডাইড। সিলভার আয়োডাইড। আর এই সিলভার আয়োডাইড সমযোজী বলে এটার কেএসপি সিলভার ক্লোরাইড থেকে কম, আর এটার কেএসপি সিলভার ক্লোরাইড থেকে কম বলেই কিন্তু বিক্রিয়া হয়েছে। বুঝতে পারলাম? জি ভাই। আচ্ছা, সো পয়েন্টটা ছিল এই জায়গায় যে সিলভার ক্লোরাইড আর সিলভার আয়োডাইডের মধ্যে কে পানিতে আগে অধক্ষিপ্ত হবে? সিলভার আয়োডাইড অধক্ষিপ্ত হবে। কেন আগে অধক্ষিপ্ত হবে? ওই যে কেএসপি কম। এখন তুমি তো কেএসপি নাম্বার ভ্যালু জানো না, তুমি ব্যাখ্যা করবে কেমনে? আয়োডাইড আয়নের ইলেকট্রন মেঘ সিলভার আয়ন কি করতে পারবে তাড়াতাড়ি ও বেশি মাত্রায় পোলারাইজ করতে পারবে, যেটা ক্লোরাইড আয়নের ইলেকট্রন মেঘকে সিলভার আয়ন পারবে না। আচ্ছা, সো এইখানে আমার কোশ্চেনটা ছিল এই জায়গায় যে কেন দুইটাই অ্যাসিড একটা অ্যাসিডের ক্ষেত্রে রিঅ্যাকশন করে আরেকটা অ্যাসিডের ক্ষেত্রে রিঅ্যাকশন করে না। সো আমরা চলে যাই নেক্সট স্লাইডে। দেখেন এখন একটু টানবো কজ এই টপিকটা হচ্ছে তোমাদের ওই ম্যাথমেটিক্যাল মোড অফ এ টপিক, আর ম্যাথ কেমিস্ট্রিতে সবাই পারে, অ্যাটলিস্ট ধরে নেয় কেমিস্ট্রিতে ম্যাথ ইজি। আচ্ছা দেখো, তো ফার্স্ট পয়েন্ট হচ্ছে কনজুগেট অ্যাসিড বেস কনসেপ্ট, সবাই বুঝি আমরা অনুবন্ধী অ্যাসিড ক্ষারক। আচ্ছা দেখো, সো আমি আরো সহজভাবে বলে দিচ্ছি। ফার্স্ট পয়েন্ট, অনুবন্ধী বা কনজুগেট অ্যাসিড বেসের ক্ষেত্রে দুইটা যৌগ বা আয়ন, দুইটা কম্পাউন্ড বা আয়নের মধ্যে, খেয়াল করো, অনুবন্ধী বা কনজুগেট কাপল কখন হয়? দুইটা হইতে হবে, রাইট? একটা কম্পাউন্ড বা আয়ন তো নিজে নিজের সাথে কখনো অনুবন্ধী হবে না। অনুবন্ধী হইতে গেলে তোমার দুইটা লাগবে, দুইটা আয়ন হইতে পারে অথবা দুইটা কি হবে? যৌগ হইতে পারে। সো দুইটা যৌগ বা আয়নের মধ্যে, মিন্স কম্পাউন্ড বা আয়নের মধ্যে যদি একটা মাত্র H+ ডিফারেন্স থাকে, জাস্ট মনে রাখবা একটা মাত্র H+ ডিফারেন্স থাকলে পরস্পরের কনজুগেট বেস বা এসিড পেয়ার হবে। মনে থাকবে? ফার্স্ট পয়েন্ট, একটা মাত্র H+ পার্থক্য থাকতে হবে। বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। একটা মাত্র H+ পার্থক্য। যদি দুইটা H+ পার্থক্য হয় এরা পরস্পরের কনজুগেট না। যদি তিনটা H+ পার্থক্য হয় কনজুগেট না। কেবলমাত্র একটা H+ পার্থক্য থাকলে পরস্পরের কনজুগেট হয়। কেমনে দেখো, প্রথমটা দেখো, HCl আর Cl-। HCl যখন H+ ত্যাগ করবে তখন Cl- হয়, আবার Cl- যখন H+ গ্রহণ করবে HCl হবে, ঠিক কি না? জি ভাই। হ্যালো, জি ভাই বুঝছি। আচ্ছা, এখন দেখো সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে, যে এই বক্সটা দেখেন, সালফিউরিক অ্যাসিড একটা H+ থেকে করলে হয় বাইসালফেট, এই যে বাইসালফেট, আবার বাইসালফেট আর একটা হাইড্রোজেন রিলিজ করলে হয় সালফেট। তাহলে এখানে কে কার কনজুগেট বলেন তো? সালফিউরিক অ্যাসিড আর বাইসালফেট, আর বাইসালফেট আর সালফেট। সালফেট, হ্যাঁ, একটা একটা। তার মানে হচ্ছে এরা পরস্পর একটা কনজুগেট, আবার এরা পরস্পর একটা কনজুগেট। এটা সবাই আমরা ক্লিয়ার? জি ভাই। নীল বক্স কনজুগেট পরস্পরের, আবার রেড বক্স পরস্পরের কনজুগেট। পরেরটা দেখেন, কার্বনিক অ্যাসিড, সেম প্রসেসে। আচ্ছা খেয়াল, বাই দ্য ওয়ে, বাফার দ্রবণ হওয়ার বা বাফার সলিউশন হওয়ার ফার্স্ট ক্রাইটেরিয়া কনজুগেট হইতে হবে। যদি কনজুগেট সিস্টেম না হয় বাফার হবে না। সাইড তোমাদের পাশে খাতা কলম থাকলে একটু লিখে রেখো যে বাফার সিস্টেম হওয়ার ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে কনজুগেট হইতে হবে। তার মানে তুমি কিন্তু কখনোই এই কার্বনেট এবং কার্বনিক অ্যাসিড বাফার পাবা না। তুমি বইতে দেখতে পারো, বইতে তোমাদের যে বাফার দেওয়া আছে বা ব্লাডে যে বাফারটা হয় এটা হচ্ছে কার্বনেট বাইকার্বনেট বাফার অথবা কার্বনিক অ্যাসিড বাইকার্বনেট বাফার। তার মানে কি ওই যে কনজুগেট কনসেপ্ট হইতে হবে, একটা H+ পার্থক্য না হলে বাফারও হয় না, ঠিক আছে? জি ভাই। আচ্ছা, এখন দেখেন ফসফরিক অ্যাসিড। ফসফরিক অ্যাসিডের ক্ষেত্রে একটা হাইড্রোজেন রিলিজ, দুইটা হাইড্রোজেন রিলিজ, তিনটা হাইড্রোজেন রিলিজ। তো এখানে কয়টা পেয়ার আছে?
কনজুগেট কয়টা কনজুগেট পেয়ার আছে? তিনটা। হ্যাঁ, তিনটা। এখানে তিনটা কনজুগেট পেয়ার আছে। এই একটা কনজুগেট পরস্পরের, এইটা পরস্পরের কনজুগেট, আবার এইটা পরস্পরের কনজুগেট, ঠিক? জি ভাই। তো যতক্ষণ পর্যন্ত একটা হাইড্রোজেন পার্থক্য পরস্পরের কনজুগেট। আচ্ছা, এখন দেখেন হচ্ছে এই যে অ্যামোনিয়া আর NH4+, এই যে অ্যামোনিয়া NH4+, এরও পরস্পরের কনজুগেট। আবার দেখো H2O H3O+ পরস্পরের কনজুগেট, ঠিক তো? জি। লাস্টেরটা দেখেন, লাস্টের হচ্ছে অক্সালিক অ্যাসিড, এটাকে আমরা বলি অক্সালিক অ্যাসিড। অক্সালিক অ্যাসিড থেকে একটা হাইড্রোজেন রিলিজ করলে এটা হয় হাইড্রোজেন অক্সালেট, আর এটা হচ্ছে অক্সালেট। তাহলে এখানে কনজুগেট পেয়ার কয়টা হবে? দুইটা, ঠিক কি না? এইটা একটা, এটা একটা। জি ভাই। সো আমি মনে হয় তোমাদের বুঝতে পারছি যে কনজুগেট অথবা অণুবন্ধী হইতে গেলে হাইড্রোজেন বা H+ পার্থক্য হইতে হবে একটা, একটার বেশি H+ পার্থক্য হইলে অণুবন্ধী এটা শোনা যায় না ভাই। সেকেন্ড পয়েন্ট, কনজুগেট হয় অ্যাসিড, অ্যাসিডের অণুবন্ধীকে। আচ্ছা, এখন ক্লিয়ার? শোনা গেছে না? সাউন্ড ক্লিয়ার আছে? এখন 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 ঠিক আছে, আবার বলুন। আচ্ছা দেখো, আচ্ছা অ্যাসিডের কনজুগেটকে আমরা বলি বেস, আবার বেসের কনজুগেট হয় অ্যাসিড। এটা ক্লিয়ার তো, আশা করি তোমরা জানো। জি ভাই। হ্যাঁ, অ্যাসিডের কনজুগেট হচ্ছে বেস, বেসের কনজুগেট অ্যাসিড। বাই দ্য ওয়ে, এই যে কনজুগেট কনসেপ্ট, এটা কোন মতবাদ অনুযায়ী আসছে অ্যাসিড ক্ষারকের? এই অন্যবন্ধী কনসেপ্টটা অ্যাসিড ক্ষারকের কোন সংজ্ঞা থেকে আসে? অ্যাসিড ক্ষারকের তিনটা সংজ্ঞা আছে, একটা হচ্ছে আরহেনিয়াস, আর একটা হচ্ছে ব্রনস্টেড-লাউরি, আর একটা হচ্ছে লুইস কনসেপ্ট। কোন কনসেপ্টের জন্য বা সংজ্ঞা থেকে অণুবন্ধী কনসেপ্টের প্রাদুর্ভাব ঘটে বলেন? ব্রনস্টেড-লাউরি, ব্রনস্টেড-লাউরি। আচ্ছা দেখেন, সো ব্রনস্টেড-লাউরি কনসেপ্টে অ্যাসিড কারা? জি, বলতে যারা H+ দেয়। হ্যাঁ, H+ দেয়। সো H+ দাতা, যারা H+ ডোনার। ব্রনস্টেড-লাউরি কনসেপ্টে ক্ষারক কারা, বেস কারা? ও OH-। না না, সরি, আরএনএস তো আরহেনিয়াস। OH-। নো, হ্যাঁ, প্রোটন গ্রহণ করে ভাই। প্রোটন গ্রহণ করে, H+ গ্রহণ করে। হ্যাঁ, H+ গ্রহণ করে। তাহলে H+ অ্যাকসেপ্টর হচ্ছে বেস, H+ ডোনার হচ্ছে অ্যাসিড। আই হোপ তোমরা বুঝো। আচ্ছা, এখন খেয়াল করো, খেয়াল করো তো, অ্যাসিড, কয়েকটা অ্যাসিডের নাম লিখি। হ্যাঁ, HCl, তারপরে ধরো H2SO4, তারপরে ধরো HCN লিখলাম। খেয়াল করো, এগুলোর প্রতিটা যদি হাইড্রোজেন বাদ দাও, কথা ক্লিয়ার তো না? জি ভাই। খেয়াল করো, হাইড্রোজেন বাদ দিলাম মানে কি, হাইড্রোজেন এর রিলিজ করলো। হাইড্রোজেন রিলিজ করলে অবশিষ্ট থাকে কি? অ্যানায়ন না? জি ভাই। তাহলে আমি যেটা বলতে পারি যে অ্যাসিড যখন H+ ত্যাগ করে তখন সে অ্যানায়নে কনভার্ট হয়। জি ভাই। তার মানে অন্য ভাষায় অ্যাসিডের কনজুগেট পেয়ার হচ্ছে অ্যানায়ন বা বেস। জি ভাই। কথাটা আবার শোনো, অ্যাসিডের কনজুগেট বা অনুবন্ধী ক্ষারক হচ্ছে অ্যানায়ন, অ্যানায়ন। অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক হচ্ছে অ্যানায়ন। আবার বলি, অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক হচ্ছে অ্যানায়ন। সহজভাবে, কেমিস্ট্রিতে যত অ্যানায়ন আছে এরা কোনো না কোনো অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক। ঠিক আছে, কথাটা আবার শুনে, জি ভাই। কেমিস্ট্রিতে অধিকাংশ অ্যানায়ন কোনো না কোনো অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক। ক্লিয়ার আমরা? তার মানে আপনার যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে অ্যানায়ন মানে ক্ষারক, শেষ। অবশ্যই কি ক্ষারক? ব্রনস্টেড-লাউরি ক্ষারক। কেন? হ্যাঁ, কেন? কজ এরা প্রোটন গ্রহণ করতে পারে। আচ্ছা, এখন আমাকে আরেকটা কথা বলেন তো, যে একটা অ্যাসিড বা একটা ক্ষারক আমরা বলি না এটা তীব্র অ্যাসিড, এটা দুর্বল অ্যাসিড, এটা বুঝি কেমনে আমরা? বিয়োজন দেখিয়া। মানে কি কে অথবা কে বি মান, তাই তো? জি ভাই। অ্যাসিডের বিয়োজন ধ্রুবক বা ক্ষারকের বিয়োজন ধ্রুবকের মান, সেই মানটা দিয়ে কি বুঝায়? মানে খেয়ে কত বেশি দ্রবীভূত হয় বা আয়নিত হয় আর কি। মানে H+ কে ছাড়ে, রাইট? জি ভাই। আচ্ছা আচ্ছা, খেয়াল করো,
HCl আর HF বেশি তীব্র কোনটা? জি মানে হাইড্রোজেন ফ্লোরাইড না ক্লোরাইড স্যার HCl। HCl, হ্যাঁ HCl হচ্ছে তীব্র অ্যাসিড। আচ্ছা কেন, এটা বুঝবো কেমনে? ভাই বলতে হাইড্রোসিডের anion ক্ষেত্রে আকার concept যদি কি? বড় anion হয়। আকার বড় হওয়া লাগবে হ্যাঁ, anion আকার বড় হইলে কি ঝামেলা হয় যে কারণে H+ ছেঁকা খায় ভাই, বলতে তাড়াতাড়ি? বন্ধন কিটা হয় যে ভাই ও দুর্বল হয় stress, মানে বন্ড স্ট্রেস, হ্যাঁ বন্ধনের উপর। আচ্ছা হ্যাঁ, বন্ধনের উপর স্ট্রেস বাড়ে। স্ট্রেস মানে হচ্ছে ফোর্স পার ইউনিট এরিয়া, পড়ছো না ফিজিক্সে? জি ভাই এই যে সিগমা স্ট্রেস, এটা হচ্ছে বন্ডিং এর উপর এই স্ট্রেসটা বেড়ে যায়। অ্যানায়নের আকার যত বড় হয় বন্ডিং এর স্ট্রেস বাইরে যায়, এটা ফোর্স পার ইউনিট এরিয়া। মানে সিম্পল কথা বলতে পারো, বন্ধনের উপর হচ্ছে ফোর্স বেড়ে যায়, মানে হচ্ছে বন্ডিং ইজিলি ভেঙে যায়। আচ্ছা তাহলে খেয়াল করো, HCl আর হচ্ছে HF। HCl এর ক্ষেত্রে হচ্ছে হাইড্রোজেন ইজিলি ত্যাগ করা সম্ভব, বাট HF এর ক্ষেত্রে হাইড্রোজেন ইজিলি ত্যাগ করা সম্ভব না, রাইট? জি ভাই তাহলে আমি যদি এটার অ্যানায়ন চিন্তা করি, এটা হচ্ছে ক্লোরাইড আয়ন, এটা হচ্ছে ফ্লোরাইড আয়ন। খেয়াল করো, ক্লোরাইড আয়ন আর ফ্লোরাইড আয়নের মধ্যে কোনটা বেশি তীব্র ক্ষারক? কোনটা স্ট্রঙ্গার বেস? জি ভাই ক্লোরাইড আর ফ্লোরাইড ফ্লোরাইডের যেটা মধ্যে? ফ্লোরাইড হ্যাঁ, ভাই এটা তীব্র ক্ষারক, এটা তীব্র ক্ষারক। ঠিক। জি ভাই আচ্ছা, ফ্লোরাইড আয়ন হচ্ছে তীব্র ক্ষারক। কেন ফ্লোরাইড আয়ন তীব্র ক্ষারক? কজ হচ্ছে ফ্লোরাইড আয়ন তীব্র, খেয়াল করে কথাটা, ফ্লোরাইড আয়ন তীব্র ক্ষারক বলেই সে H+ কে গ্রহণ করে ধরে রাখে বা আটকে রাখে। ফ্লোরাইড আয়ন তীব্র ক্ষারক বলেই সে H+ কে আটকে রাখে, আর এই H+ কে সে ছাড়ে না। ফ্লোরাইড আয়ন H+ কে ছাড়ে না বলেই HF দুর্বল অ্যাসিড। বুঝা যায়? আরেকবার কইন ভাই। হ্যাঁ দেখো কথাটা, ফ্লোরাইড আয়ন হচ্ছে তীব্র ক্ষারক, আর এই ক্ষেত্রে ক্ষারকের কনসেপ্ট কি? H+ গ্রহণ করা, জি ভাই প্রোটন অ্যাকসেপ্ট করা। আচ্ছা, সো ফ্লোরাইড আয়ন তীব্র ক্ষারক মানে কি? সে তাড়াতাড়ি H+ কে গ্রহণ করবে, আর H+ কে গ্রহণ করে সে কি করবে? H+ কে ধরে রাখবে। সো যদি সে H+ কে ধরে রাখতে চায় তাহলে তুমি এই যৌগ থেকে বা ফ্লোরাইড আয়ন থেকে কি H+ কে আলাদা করতে পারবা না? জি না হ্যাঁ, আর এই কারণে HF হচ্ছে দুর্বল অ্যাসিড। তাহলে কথাটা খেয়াল করো, কথাটা যদি আমি এভাবে বলি, শোনো, তীব্র অ্যাসিডের অ্যানায়ন H+ কে দেখতে পারে না। ক্লিয়ার আমরা? ওরা অন্যভাবে, তীব্র অ্যাসিডের অ্যানায়ন প্রোটন বা H+ কে হিট করে, অন্যদিকে দুর্বল অ্যাসিডের অ্যানায়ন H+ কে খুব বেশি পছন্দ করে, এই কারণে H+ কে ছাড়তে চায় না। আর এই H+ কে ছাড়ে না বললেই সে দুর্বল অ্যাসিড। আমরা কি বুঝছি কথাটা? জি ভাই আচ্ছা, সেই কথাটা মাথায় রেখেন। কথাটা আবার বলি, কথাটা হচ্ছে তীব্র অ্যাসিডের অ্যানায়ন H+ কে হিট করে, কিন্তু দুর্বল অ্যাসিডের অ্যানায়ন H+ কে অতিরিক্ত মাত্রায় পছন্দ করে, আর এই পছন্দ করার কারণেই এরা দুর্বল হয়। এখন আসেন দেখেন তো এটা বুঝেন কিনা। তীব্র অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক দুর্বল, কিন্তু দুর্বল অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক তীব্র হয়, আমরা সবাই জানি না? জি ভাই এটার ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশন পারবা কেউ? ম্যাথমেটিক্যাল এটার ব্যাখ্যা কি? বলতে ও তো ভাই আগে যেরকম করছে মানে ওই যে বিয়োজনকে ভক্তি দেখাই যায় হ্যাঁ, কি ইকুয়েশনটা কি? মানে ও তো মানে যে যে অ্যাসিড ভাঙবো ওটা দুটা হ্যাঁ, যে আয়ন উৎপন্ন হইব আয়নগুলো উপরে থাকবো উৎপাদ হিসেবে আর নিচে ওটার কনসেন্ট্রেশন উপরে থাকবো আর যে ইওটা আছে মানে প্রথম প্রোডাক্ট কিটা বিক্রিয়ক যেটা আছে ওটা নিচে থাকবো ওটার কনসেন্ট্রেশন। আচ্ছা এটা না, এটা না, কোন ম্যাথমেটিক্যাল ফর্মুলা আছে এই এই লাইনটার জন্য? এই যে এই লাইনটার জন্য কেমিস্ট্রিতে কোনো, ভাই এই যে এই বক্স লাইনের জন্য কেমিস্ট্রিতে কোনো কি সমীকরণ আছে ম্যাথ করার? জানি না মানে এই জিনিসটা যদি তোমাদের ফাহিম ভাই বুঝাইতে চাই, ম্যাথ দিয়ে বুঝাতে পারবে যে একটা বল একটা তীব্র হইলে আর একটা দুর্বল কেন হয়?
উইদাউট কেমিস্ট্রি? পারবে? দেখেন দেখেন, পারবে? আপনারাও পড়ছেন। সো গাণিতিক এক্সপ্লেনেশন দেখেন, এইচএফ দিয়ে উদাহরণ দিচ্ছি। এইচএফ হচ্ছে একটা দুর্বল অ্যাসিড আর অর অ্যাসিড, অ্যাসিড মানে কি H+ ত্যাগ করে। তাহলে দেখো এইচএফ H+ ত্যাগ করলে এটা তৈরি হলো, সাম্যাবস্থায় আছে। তাহলে আমি এটার কে লিখতে পারি না? এটা উৎপাদনের ঘনমাত্রা বা বিক্রিয়করণের ঘনমাত্রা, পারি তো? জি আচ্ছা, এটা কে মানে এত। এখন আসো ফ্লোরাইড আয়ন। এই ফ্লোরাইড আয়ন ক্ষারক না? আমরা একটু আগে জানলাম এই যে সকল অ্যানায়ন হচ্ছে কি বেস ক্ষারক। তাহলে অ্যানায়ন পানি থেকে H+ গ্রহণ করবে। পানি মানে কি H+ আর OH-, ঠিক কি না? তাহলে ফ্লোরাইড আয়ন H+ কে নিয়ে যায়, অবশিষ্ট থাকে কি OH-। এই যে দেখেন, এই যে OH- অবশিষ্ট আছে আর HF তৈরি হলো। আরেকটা জিনিস আই হোপ তোমরা জানো, এই যে বক্সটা, পানি যেহেতু এখানে রিয়েক্টেন্টে আছে, সেকেন্ড পয়েন্ট, পানি যেহেতু এক্সেস থাকে এই কারণে ওয়াটারকে আমরা সাম্যদ্রব্যক সমীকরণে আনি না। ওর কথাটা এরকম, সাম্যদ্রব্যক সমীকরণে সেই যৌগগুলাকে আমরা কনস্ট্যান্ট ধরি যে যৌগগুলা অতিরিক্ত মাত্রায় থাকে, এটা কিন্তু বাই ল। আচ্ছা দেখেন, তো এটার কেবি উৎপাদ বা বিক্রিয়ক, উৎপাদনের ঘনমাত্রা বা বিক্রিয়কায়ন, শুধু H2 এর ঘনমাত্রাটা বাদ গেছে, মানে কনস্ট্যান্ট হয়ে গেছে। সো এটার মান হচ্ছে এইটা, কেবি এর মান। এটা নেট থেকে ধরো তুমি পাবা এইচএফ এর কে মান আর ফ্লোরাইড আয়নের কেবি মান, নেট থেকে আমি পাইলাম। ঠিক আছে, কোনো সমস্যা নেই তো? জি না। এখন আসেন এই পেজে। তো দেখেন আবার লিখছি আমি এখানে এইচএফ এর কে মান হচ্ছে এইটা। এই লাইন ফার্স্ট লাইন ক্লিয়ার সবাই, রাইট? সেকেন্ড লাইন নয় হোক তোমরা ক্লিয়ার। দেন আমার ইচ্ছা হলো আমি এই দুইটা সমীকরণ যোগ করব। দেখো তো যদি আমি যোগ করি, যে দেখেন যোগ করছি, যোগ করলে কি ফ্লোরাইড ফ্লোরাইড কাটা যায়, দেখছো? এইচএফ এইচএফ কাটা যায়, বাকি থাকে কি দেখো তো, এই যে এটা কি তোমাদের পরিচিত কিছু মনে হয়? তো এই যে বক্সটা, বক্সটা মনে হয়? এই যে বক্স, H2 এর বিয়োজন, পানির বিয়োজন, রাইট? জি ভাই। আচ্ছা, আমাকে এখন একটা কথা বলেন, যে দুইটা বিক্রিয়াকে যদি আমি যোগ করি, ওই বিক্রিয়া সমূহের ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কি কি হয়? মানে সামুদ্রব্যক গুলা দুইটা বিক্রিয়া যোগ করলে তাদের রেলেভেন্ট সামুদ্রব্যক বা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট গুলা কি হয়? যোগ হয় না গুণ হয়? এটা তোমরা পড়ছো চ্যাপ্টার 4 ফার্স্ট পেপারের কেপিকেসি এর রুলের মধ্যে, অ্যাপ্লিকেশনের মধ্যে। বলো, সামুদ্রব্য গুণ হয়, সামুদ্রব্য গুণ হয়। সো দুইটা বিক্রিয়া যদি তুমি যোগ করো, সামুদ্রব্য গুলা পরস্পর গুণ হবে। আবার তুমি যদি একটা বিক্রিয়া থেকে আরেকটা বিক্রিয়া বিয়োগ করো, সামুদ্রব্য গুলা কি হবে? ভাগ হবে। আচ্ছা দেখেন, সো আমি যদি, আমাকে এখানে কি করতে হবে? এটা এই আচ্ছা এটা মুছে দিই। এই অংশটা তো আমি যোগ করছি, তাই না? কিন্তু এই অংশটা খেয়াল করো। সো আমাকে কি করতে হবে? এখানে কে কেবি কি করতে হবে? গুণ করতে হবে। সো এই যে দেখো গুণ করলাম, কে ইন্টু কেবি। গুণ করলে দেখো তো এখানে কি আসে? এই যে দেখো তো এই লাইনটা, কে ইন্টু কেবি মানে কি H+ আর OH- এর গুণফল। আর H+ OH- এর গুণফলকে আমরা কি বলি বলতো? কেডব্লিউ না? জি ভাই। কেডব্লিউ, H+ আর হচ্ছে OH-, পানির আয়নিক গুণফল বলেন এটাকে। জি ভাই। আচ্ছা, সো এটাকে যদি হচ্ছে আমরা কেডব্লিউ বলি, খেয়াল করেন, তাহলে আমি কি H+ OH- এর জায়গায় কেডব্লিউ লিখতে পারি। তাহলে দেখেন ইকুয়েশনটা হচ্ছে এটা, কেডব্লিউ সমান কে ইন্টু কেবি। এটা কি পড়ছো তো তোমরা, না? জি ভাই। এডমিশনে কিন্তু এটা দিয়ে ম্যাথও আসছে কয়েক জায়গায়। আচ্ছা দেখেন, এই যে নিচে আমি লিখে দিছি, বাট 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 এটার একটা কন্ডিশন আছে, এটা ইচ্ছা মতো ইউজ করা যায় না। কন্ডিশনটা হচ্ছে কে হচ্ছে যে কোনো একটা অ্যাসিডের বিয়োজন ধ্রুবক, সমস্যা না। বাট এই কেবিটা হচ্ছে তুমি যে অ্যাসিডটা চুজ করবা সেটার অনুবন্ধী হইতে হবে। কথাটা আবার বলি, আমি যে অ্যাসিড নিব, যে কোনো ক্ষারকে আমি নেই, তার দুইটার গুণ। সহজ ভাষায় একটা অ্যাসিড সহজ ভাষায় যদি বলি, যে কোনো অনুবন্ধী পেয়ার মিন্স কনজুগেট কাপলের জন্য এই কোয়েশ্চনটা প্রযোজ্য। এই যে লিখা আছে, যে কোনো কনজুগেট পেয়ারের জন্য এই সমীকরণটা
ভ্যালিড কনজুগেট না হইলে, আর কনজুগেট কখন হয় বলেন বলেন, একটা H প্লাস পার্থক্য, রাইট? জি ভাই। হ্যাঁ, সো একটা H প্লাস ডিফারেন্স যদি হয় এটা ইউজ করা যাবে, আদারওয়াইজ ইউজ করা যাবে না, এটা মাথায় রাখেন। আচ্ছা, এটা গেল ম্যাথমেটিক্যালি। এখন আমাকে বলো, দেখো আমি দেখলাম যে কে এ ইন্টু কে বি হচ্ছে গিয়ে কে ডাব্লিউ, আর কে ডাব্লিউ কি একটা কনস্ট্যান্ট মান না? জি ভাই। যদি এটা কনস্ট্যান্ট হয়, খেয়াল করো এসিড তীব্র, তার মানে কি কে মান বেশি, রাইট? জি ভাই। এসিড তীব্র কে বেশি, তাহলে গুণফল যদি কনস্ট্যান্ট হইতে হয় তাহলে কে বি কি কমতে হবে না? জি ভাই। দ্যাটস দ্য পয়েন্ট। তার মানে তীব্র এসিডের অনুবন্ধী ক্ষারক দুর্বল হয়, ওর উল্টাটা দুর্বল এসিডের অনুবন্ধী ক্ষারক তীব্র হবে, ঠিক আছে? আচ্ছা দেখেন কোশ্চেন 3 দেখেন। কোশ্চেন আসলে এটা 3 বলতে এটা আমরা আগেও দেখে আসছি যে কার্বনেট আর সালফেট উভয়ই ব্রোনস্টেড বেস হওয়া সত্ত্বেও কার্বনেট এখানে একটু ড্রামা, H প্লাস কে ভুলতেই পারে না। দেখো কার্বনেট আয়ন H প্লাস কে ভুলতেই পারে না, যেখানে সালফেট আয়ন কাইন্ড অফ H প্লাস কে হিট করে। সো আই হোপ অ্যানসারটা তোমরা পেয়ে গেছো। দেখেন H2CO3 এর ফার্স্ট K1 মানে হচ্ছে প্রথম অ্যাসিডের বিয়োজন ধ্রুবক, এটা হচ্ছে K2, এটা হচ্ছে দ্বিতীয় বিয়োজন ধ্রুবক। মান খেয়াল করছো 10⁻⁷, 10⁻11। জি ভাই। এইটা যখন H প্লাস ত্যাগ করবে তখন কার্বনেট আয়ন তৈরি হয়, আর কার্বনেট আয়ন হচ্ছে সিম্পল একটা ক্ষারক, এই যে অনলি ক্ষারক, কোনো হাইড্রোজেন নাই, অনলি ক্ষারক। আমার কোশ্চেন হচ্ছে এই কেবি এর মানটা আমি কেমনে বের করব, কে পারবা? এই যে অ্যারো দেওয়া কেবি মানটা আমি কিভাবে বের করব বললো? এই কেবি মানটা আমি কিভাবে বের করব? আগের যেরকম বাগানো কে ইন্টু কে বি ইকুয়াল টু কে ডাব্লিউ দি। হ্যাঁ, সো কেবি সমান হচ্ছে কে ডাব্লিউ বাই কত হবে, এটা কি K1 হবে না K2 হবে? মানে বলতে কার্বনের ক্ষেত্রে কে টু হইব ভাই। হ্যাঁ, এই বক্সে কোনটা হবে, K1 না K2? কে টু। পারফেক্ট, অনুবন্ধী যেটা সেটা। সো কেবি এর অনুবন্ধী হচ্ছে K2, সো এখানে হবে K2, বুঝছেন আপনারা? সো এখানে খেয়াল করো K2 এর মান আমরা এখানে ছিলাম যে কেবি প্রথমটার ক্ষেত্রে এই কেবি সমান হচ্ছে KW, যেটা হচ্ছে 1 × 10⁻⁴ ডিভাইডেড বাই Ka2। কারণ কি এই কেবি এর অনুবন্ধী দিয়ে কিন্তু ভাগ দিতে হবে, এই যে এই দুইটা পরস্পরের অনুবন্ধী হইতে হবে, এরা পরস্পরের অনুবন্ধী হইতে হবে, মানে একটা H প্লাস পার্থক্য। সো আমি K1 দিলে হবে না, K2 দিতে হবে। আচ্ছা, এখন আমার কথা হচ্ছে খেয়াল করো তো যে 10⁻⁴ কে আচ্ছা দেখো এটা একটা মান হচ্ছে তুমি কি করবে 10⁻⁴ কে ভাগ দিচ্ছ 10⁻⁻11 দিয়ে, রাইট? জি ভাই। আচ্ছা, তার মানে কি 10⁻⁻2 আর 10⁻⁻3 হবে রাফলি। জি ভাই। তার মানে বড় কোনটা, এটা না এটা? জি ভাই। এই দুইটার মধ্যে বড় কোনটা? 10⁻2 বড়। তার হ্যাঁ 10⁻2 বড়, তার মানে দেখো খেয়াল করো কার্বনেট আয়ন বেশি তীব্র ক্ষারক, কেবি মান বড়। হ্যাঁ তুমি বলতে পারো যে ভাইয়া কেবি মান তো হচ্ছে কম, 10⁻2 মানে হচ্ছে 1 এর কম, হোক সেটা হোক, বাট আছে তো তুলনামূলক 10⁻11 আর 10⁻7, রাইট? জি ভাই। তার মানে দেখো কার্বনিক অ্যাসিড যতটা না তীব্র অ্যাসিড তার থেকে কার্বনেট আয়ন বেশি তীব্র ক্ষারক, আমি কি এটা বলতে পারি? জি ভাই। হ্যাঁ, এখন দেখো একটু আগে যে কথাটা বলছিলাম যে দুর্বল অ্যাসিডের অ্যানায়ন তীব্র ক্ষারক হয় বলেই কিন্তু অ্যাসিডটা দুর্বল। মানে কি, মানে হচ্ছে কার্বনেট হচ্ছে দুর্বল অ্যাসিডের অ্যানায়ন। কেন সে দুর্বল অ্যাসিড? কারণ সে দ্রবণে H প্লাস দেয় না। অন্যভাবে যদি আমরা চিন্তা করি কার্বনেট আয়ন হচ্ছে তীব্র ক্ষারক, আর সে তীব্র ক্ষারক বলে সে H প্লাস কে ছাড়তে চায় না, আর কার্বনেট আয়ন H প্লাস কে ছাড়তে চায় অ্যাসিড, বলা যায় কথাটা? হ্যালো।
আবার বলি দেখেন, কার্বনেট আয়ন হচ্ছে তীব্র ক্ষারক, আর যেহেতু সে তীব্র ক্ষারক সে H প্লাস কে কোনোভাবে ছাড়বে না। ওর কথাটা হচ্ছে এরকম, এখানে মনে হয় আমি লিখছিও, দেখেন এই যে এখানে লিখছি, পরে বলবো যে কার্বনেট আয়ন যদি খবর পায় যে দ্রবণে H প্লাস আয়ন আছে কোথাও, তো সে পুরোপুরি পাগল হয়ে যাবে H প্লাস আয়নের সাথে যুক্ত হওয়ার জন্য, লিটারালি সে পাগল হয়ে যায়। প্লাসের জন্য পাগল, সে কি তীব্র ক্ষারক না? বলো। জি ভাই। হ্যাঁ, যে আয়ন H প্লাস এর জন্য পাগল সে তীব্র ক্ষারক। উল্টোটা, কেউ যদি H প্লাস এর জন্য পাগল হয় সে কি আবার H প্লাস কে ছেড়ে দিবে? যেমন ব্যাপারটা এরকম যে আজকে H প্লাস এর জন্য পাগল, কালকে H প্লাস কে ভালো লাগে না, এরকম হবে না। এটা মানুষের মতো না, কেমিস্ট্রি, না রাইট? ভাই। হ্যাঁ, তো কার্বনেট আয়ন H প্লাস এর জন্য পাগল মানে H প্লাস এর জন্য পাগল, সারা জীবন পাগল থাকবে। ইভেন স্বপ্নেও H প্লাস কে দেখে কার্বনেট আয়ন। তো কথাটা খেয়াল করো, কার্বনেট আয়ন যদি স্বপ্নেও H প্লাস কে দেখে, তাহলে তুমি কার্বনেট আয়ন বিশিষ্ট লবণে তীব্র অ্যাসিড দাও আর দুর্বল অ্যাসিড দাও, সে বিক্রিয়া করে ফেলবে না? জি ভাই। দ্যাটস দ্য পয়েন্ট। তার মানে হচ্ছে কার্বনেট অদক্ষেপের সাথে আমি জৈব অ্যাসিড দেই, অজৈব অ্যাসিড দেই, ইভেন যেমন ব্যাপারটা এরকম, চুনা পাথর কি ক্যালসিয়াম কার্বনেট না? চুনা পাথর, জি ভাই। খেয়াল করো, চুনা পাথরের মধ্যে তুমি যদি লেবুর রস দাও প্রতিদিন, ধরো তোমাদের যদি বাসায় কারো মার্বেল পাথরের কিছু থাকে, প্রতিদিন যদি একটু একটু করে লেবুর রস দাও, ওই একই জায়গাতে ওইটা কিন্তু ক্ষয় হয়ে যাবে, এই যে সেম রিঅ্যাকশনটা হবে। তো কার্বনেট কি করবে H প্লাস এর সাথে, এই কার্বনেট কি করবে H প্লাস এর সাথে যুক্ত হয়ে কার্বনিক অ্যাসিড তৈরি করবে ফার্স্টে। আর এই কার্বনিক অ্যাসিড আমি বলছি কার্বনিক অ্যাসিড তৈরি হওয়ার সাথে সাথে ভেঙে গিয়ে কি কনভার্ট হবে কার্বন ডাই অক্সাইডের পানি। পানি। তার মানে আমার মার্বেল পাথরটা আস্তে আস্তে ক্ষয় হয়ে চলে যাচ্ছে না? ক্ষয় হচ্ছে কিনা? জি ভাই। এই সেম জিনিসটার জন্য খেয়াল করো, এখানে স্ক্রিনে যা আছে এই সেম রিঅ্যাকশনের জন্য কিন্তু তোমাদের বইতে আছে যে অ্যাসিড রেইনের জন্য তাজমহলের মার্বেল পাথরের স্ট্রাকচার গুলা বিপদগ্রস্ত। অ্যাসিড রেইন যখন হয়, রাইট? অ্যাসিড রেইন মানে কি H প্লাস এর পরিমাণ বেশি। তাহলে খেয়াল করো, মার্বেল পাথরের কোনো কিছু মধ্যে যদি অ্যাসিড রেইন হয়, তাহলে ওই অ্যাসিড রেইনের H প্লাস কি করবে কার্বনেট আয়নকে নিয়ে কার্বন ডাই অক্সাইড ফর্ম করবে না? তাহলে জি স্ট্রাকচারটা ভাই। কি আস্তে আস্তে ক্ষয় হয়ে যাবে? একই কথা। এই ঘুরবো কেন H প্লাস এর জন্য পাগল? কারণ সে দুর্বল অ্যাসিডের আয়ন, দুর্বল অ্যাসিডের আয়ন H প্লাস পাগল হয়, আর তীব্র অ্যাসিডের আয়ন H প্লাস কে দেখতে পারে না। আচ্ছা দেখেন, সালফিউরিক অ্যাসিডে দেখো তো, সালফিউরিক অ্যাসিডের জন্য যদি আমি কেবি মান বের করতে চাই, কত হবে বলো? KW ডিভাইডেড বাই কত আগের মতো, K1 না K2? K2। হ্যাঁ, K2 কত দেখো তো, 10 টু দি পাওয়ার -2 না 10/2? জি ভাই। আর উপরে কত আছে? জি ভাই। 14 -14। 10 টু দি পাওয়ার -14। তাহলে বলো তুমি ইকুয়ালস কত পাবা রাফলি? 10/12। 10/12। 12। এটা কি আদৌ হ্যাঁ, কোন যোগের কেবি মান যদি এটা হয়, তুমি কি এটাকে আদৌ ক্ষারক বলবা? দুর্বল। সো দ্যাটস দ্য পয়েন্ট। তার মানে কি বুঝছো, সালফেট আয়নের জি। কেবি মান যদি এটা হয়, সে কি H প্লাস কে দেখতে পারবে না? কোথাও এই জায়গায় সালফেট আয়ন যদি শুনে কোথাও H প্লাস আছে সে 180 ডিগ্রিতে হাঁটা দিবে। কার্বন আয়ন যদি শুনে কোথাও H প্লাস আছে, যে অবস্থায় আছে ওই অবস্থায় দৌড় দিবে H প্লাস এর যোগ আছে, ঠিক আছে? এতটুকু আমরা বুঝছি তো, না? জি। আচ্ছা, আমাকে এটা বলতো যে এটাকে বলে বাইসালফেট। এই বাইসালফেট তো ক্ষারক, তাই না? যেটা তো অ্যাসিড। খেয়াল করো, এটা যদি অ্যাসিড হয়, অ্যাসিডের অনুবন্ধী আমি বলছি অলওয়েজ কি হবে, অ্যাসিডের কনজুগেট অলওয়েজ হবে বেস। তাহলে এটা যদি বেস হয়, কেবি মান আমি কেমনে বের করব? কোশ্চেনটা হচ্ছে মান কেমনে বের করব? আগের মতো উপরেটা হবে 10 টু দি পাওয়ার -14, নিচে তো 10 কিউব। নিচে কোনটা হবে? 10 কিউব। 10 কিউব। তার মানে শোনা যায় না ভাই।
তার মানে হচ্ছে যে হ্যালো এখন ওয়ান সমস্যা হল ভাই ক্লিয়ার, এখন ক্লিয়ার। হ্যালো আমি শুনি তোমাদের। আপনারটাই শুনতে আমরা সমস্যা আর থাকা মানে সমস্যা হয় কিনা জানি শব্দ ওর দেখায় না আচ্ছা, বাট আমি তোমাদের ক্রিস্টাল ক্লিয়ার শুনি। আচ্ছা, এখন ক্লিয়ার। জি ভাই আচ্ছা দেখো, তো এতটুকু গেল। তাহলে আই হোপ যে তোমরা এই বাইসালফেটের কেবিও বের করতে পারবা। সো এই কেবি ভ্যালু থেকে তুমি লিটারালি বলতে পারবা কোন অ্যাসিডটা তীব্র, কোন ক্ষারকটা দুর্বল। আই হোপ এই কোশ্চেনটা তোমরা পারবে, যে বাইকার্বনেট আর বাইসালফেট কেন উভধর্মী ব্যাখ্যা করো। এটা বোর্ডের জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে? জি ভাই এখন এই নোটটা পড়েন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট নোট। এটা তোমাদের বইয়ের ল্যাঙ্গুয়েজ, এই যে বই, এবং এই লাইনটা আছে কোথায়? এটা গুহতে আছে, গুহর বইতে এই লাইনটা আছে। সো দুর্বল অ্যাসিডের স্বল্পদ্রাব্য লবণ, তার মানে হচ্ছে স্পেয়ারিংলি সল্ট অফ উইক অ্যাসিড। কারা কারা তাও বললাম? সালফাইড, কার্বনেট, অক্সালেট, ক্রোমেট। তার মানে দুর্বল অ্যাসিড কারা? H2S, এখান থেকে আসে সালফাইড। আর একটা হচ্ছে কি H2CO3, এখান থেকে আসে কার্বনেট। আর একটা কি অক্সালিক অ্যাসিড H2C2O4, আর একটা হচ্ছে ক্রোমিক অ্যাসিড H2CrO4। সেই চারটা দুর্বল অ্যাসিড। না হলে তুমি নেটে কে ভ্যালু দেখো, তাইলে বুঝে যাবা। সেই চারটা দুর্বল অ্যাসিডের অ্যানায়ন কারা? এই যে সালফাইড অ্যানায়ন। তাহলে সালফাইড অ্যানায়ন যদি হয়, এটা কি তীব্র ক্ষারক না? জি ভাই দুর্বল অ্যাসিডের অ্যানায়ন তীব্র ক্ষারক। আবার এখানে কার্বনেট, এটাও কি তীব্র ক্ষারক। অক্সালেট, এটাও কি তীব্র ক্ষারক। ক্রোমেট, এটাও কি তীব্র ক্ষারক। তার মানে কি আমি বলতে পারি যে এই অ্যানায়ন গুলো যদি দ্রবণে H+ দেখে, সাথে সাথে এদের মাথা নষ্ট হয়ে যায়? দেখেন বুঝছেন কিনা? এই চারটা অ্যানায়ন দ্রবণে যদি H+ এর উপস্থিতি টের পায়, এদের লিটারেলি মাথা নষ্ট হয়ে যায়। H+ এর সাথে বন্ধন তৈরি করতে হবে, ঠিক? জি ভাই আচ্ছা, তাহলে H+ এর সাথে যদি এরা বন্ধন তৈরি করে, দেখেন আমরা এটাও জানি যে দ্রবণে H+ আয়ন বাড়ানো মানে কি পিএইচ বাড়ে না কমে? কমে পিএইচ কমে। তাহলে দ্রবণে H+ আয়ন বাড়ানো মানে হচ্ছে পিএইচ হ্রাস করা। তাহলে কথাটা খেয়াল করেন যে এই লবণগুলার, এই আয়নগুলার লবণের দ্রবণে যদি তুমি পিএইচ হ্রাস করো, এই যে যদি তুমি পিএইচ হ্রাস করো মানে কি H+ বৃদ্ধি করো, তাহলে লবণগুলোর দ্রাব্যতা বেড়ে যাবে। কেন বলো তো দ্রাব্যতা বাড়বে? কারণ ভাইয়া এরা বিক্রিয়া করবে H+ এর সাথে। H+ এর সাথে এরা যদি এই অ্যানায়ন গুলো H+ এর সাথে যুক্ত হলে অ্যাসিড তৈরি করবে, আর সকল অ্যাসিড পানিতে দ্রবীভূত, রাইট? জি ভাই হ্যাঁ, তার মানে হচ্ছে আগে অদক্ষেপ যেটা ছিল, সেই অদক্ষেপের এই লবণগুলোর অদক্ষেপে আমি যদি অ্যাসিড অ্যাড করি, লবণগুলো দ্রবীভূত হয়ে যাবে। সো প্রশান্ত, রাইট? তোমার কোশ্চেন ছিল যে কেন বিক্রিয়া করে বা সামথিং, অ্যান্সার পাইছো এখন? জি ভাই জি ভাই হ্যাঁ, এটা হচ্ছে বইয়ের ল্যাঙ্গুয়েজ। আমি একটু টুইস্ট করছি। এটা হচ্ছে তোমাদের ইনফর্মাল পড়াশোনা হওয়া উচিত, যে ইনফর্মাল হইতে। দেখেন তো এটা বুঝছেন কিনা। সো দুর্বল অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক H+ এর জন্য পাগল। H+ এর জন্য পাগল মানে কি H+ এর সাথে বন্ধন তৈরি করবে, মানে বিক্রিয়া হবে। বিক্রিয়া হইলে অ্যাসিড তৈরি হবে। অ্যাসিড হচ্ছে দ্রবণীয়, আর অ্যাসিড যদি অ্যাসিড তৈরির মাধ্যমে যদি দ্রবণীয় কোনো কিছুতে কনভার্ট হয়, তার মানে কি দ্রাব্যতা বাড়বে। শেষ। জি ভাই পারা যাবে? জি ভাই আচ্ছা দেখেন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখেন রুয়েটে আসছে, বাট এটা সাস্টেও আসছে। কোশ্চেন 4, চুনের পানিতে এক্সেস অ্যামাউন্ট অফ CO2 যদি আমি অ্যাড করি, কি হবে? সিম্পল, দেখেন চুনের পানি মানে কি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, রাইট? জি ভাই আচ্ছা, এখন একটা কথা, CO2 কিন্তু গ্যাস থাকে, তোমরা তো জানো। CO2 যখন পানিতে যায়, তখন কি CO2 থাকে না H2CO3 হয়ে যায়? কার্বনিক অ্যাসিড কার্বনিক অ্যাসিড হয়। সো এটা মনে রাখবা, খেয়াল করো। এখানে আমি কিন্তু অ্যাড করছি CO2, বাট এটা কিন্তু চুনের পানি বলছে, তার মানে কি পানি কিন্তু অলরেডি এক্সিস্ট করে। সো চুনের পানির পানিতেই CO2 এই যেখানে বিক্রিয়া করে H2CO
কনভার্ট হবে। তাহলে দেখো যদি আমি, হ্যাঁ ক্লিয়ার? জি না ভাই। এখন শোনা যায়? জি ভাই। আচ্ছা দেখো, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে যদি এই যে কার্বন ডাইঅক্সাইড থেকে যেটা পাইলাম H2CO3 বিক্রিয়া করে কি করব? এটা তৈরি করবে না এই ক্যালসিয়াম কার্বনেট, আর এখানে পানি তৈরি হবে না H আর OH মিলে, তার মানে এখান থেকে হচ্ছে H2O, আর এখান থেকে আমি পাচ্ছি কি কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেট। আর আমরা জানি ক্যালসিয়াম কার্বনেট অদক্ষিপ্ত হয়, মানে যে ক্যালসিয়াম কার্বনেটের সাদা অদক্ষেপ তৈরি হবে পানি, বিক্রিয়া করা যাবে তো না। এখন আসেন অতিরিক্ত পরিমাণ CO2 অ্যাড করলাম, তার মানে কি যে উৎপাদটা আমি পাইলাম এটার সাথে আবার CO2 বিক্রিয়া করবে, তার মানে দেখো যে H2 ছিল উৎপাদে, এটার সাথে CO2 গ্যাস আকারে আবার বিক্রিয়া করতেছে, তার মানে আমি লিটারেলি কিন্তু আবার কি পাচ্ছি H2CO3 পাচ্ছি। এইটা ইম্পর্টেন্ট, দেখো খেয়াল করো, পাত্রে ক্যালসিয়াম কার্বনেট আছে, তুমি CO2 দিলা মানে কি H2CO3 অ্যাড করলা, রাইট? কথাটা খেয়াল করো, যদি কার্বনেট লবণ এবং কার্বনিক অ্যাসিড থাকে এই দুটোর মাঝে কি আছে বলতো? কার্বনিক অ্যাসিড আর কার্বনেট এদের মাঝে কি বাইকার্বনেট না? হ্যালো, হ্যাঁ, তার মানে বাইকার্বনেট হিসেবে কনভার্ট হয়ে যাবে, তার মানে দুইটা সমঝোতা করে যে মাঝে কনভার্ট হয়ে, যে এখানে লিখে দিয়েছে দেখেন, দুই লাভ যদি পাত্রে উপস্থিত থাকে এরা পরস্পর বিক্রিয়া করে এই যে মাঝেরটাতে কনভার্ট হয়, ঠিক আছে? এখানে এখানে কিন্তু দেখো ক্যালসিয়াম কার্বন কিন্তু অদক্ষিপ্ত, সো এই যে এখন কেন এটা ব্যতিক্রম হচ্ছে, কজ হচ্ছে ওই যে বললাম এসিড ক্ষারক বিক্রিয়া, অদক্ষেপ এসিড ক্ষারক বিক্রিয়া দেখাইতে পারে, জারণ বিজারণ বিক্রিয়া দেখাইতে পারে, এই দুইটা ছাড়া তোমাদের লাস্ট দুই ক্লাসে যা বলছিলাম সব ভ্যালিড হবে। আচ্ছা দেখেন এই কথাটারই আরো এক্সাম্পল, হ্যাঁ কোশ্চেন। মানে জি ভাই, বলে আপনি প্রথম কইছে যে কার্বনিক অ্যাসিড থাকলে ওগুলো পানি আর কার্বন ডাই অক্সাইড তৈরি করব। হ্যাঁ উৎপাদে উৎপাদে উৎপাদে, হ্যাঁ উৎপাদে। আর আবার আমরা জানি যে কার্বনিক অ্যাসিডটা মিডি অ্যাসিড, মানে স্বল্প পরিমাণে বিয়োজিত হয়ে H+ আর HCO3- উৎপন্ন করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন দুইটা তো আর ভাই একলগে হইতো না, মানে H+ আর HCO3- আবার পানি আর কার্বন ডাই অক্সাইড না হয় নাই তো, মানে বলতে ভাই আমি বুঝাইতে চাই যে কোন সময় H+ আর HCO3- আর কোন সময় পানি আর কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হইব। এখানে তোমার ডিপেন্ড করবে হচ্ছে ওই সামুদ্রবক ফ্যাক্টর গুলা, আর সামুদ্রবক কার উপর ডিপেন্ড করে? টেম্পারেচারের উপর ডিপেন্ড করে, রাইট? সামুদ্রবকের ডিপেন্ডেন্সি হচ্ছে টেম্পারেচারের উপর, তাপমাত্রার উপর এখানে ভালো ফ্যাক্টর হিসেবে কাজ করে। যেমন কার্বন ডাইঅক্সাইড যদি বেশি পরিমাণে দ্রবীভূত হয় তুমি বেশি পরিমাণে H+ পাবা। এখন কার্বন ডাইঅক্সাইড একটা গ্যাস পানিতে কখন দ্রবীভূত হয়? বেশি পরিমাণে দ্রবীভূত হয় তাপমাত্রা কম হইলে না বেশি হইলে? বলতে আমরা যে উচ্চ চাপে চালনা করি ভাই, বলতে তাপমাত্রা কিরকম বুঝলাম না। মানে হ্যাঁ উচ্চ চাপে দ্রবীভূত হবে। আমি যদি টেম্পারেচার দিয়ে বলি, মানে গরম পানিতে CO2 বেশি থাকে না ঠান্ডা পানিতে CO2 বেশি থাকে? দ্রবতা হ্রাস পাবে। টেম্পারেচার বাড়লে দ্রবতা বৃদ্ধি পাবে না ভাই? গ্যাসের দ্রবতা হ্রাস পায়। টেম্পারেচার ইনক্রিজ করলে গ্যাসীয় বা গ্যাসিয়াস সলিউট পার্টিকেলের সলিবিলিটি ডিক্রিজ করে। টেম্পারেচার ইনক্রিজ করলে গ্যাসিয়াস কোন যৌগের দ্রবতা হ্রাস পায়। টেম্পারেচার মানে কি বলতো? বা টেম্পারেচার তাপমাত্রা দিয়ে আমরা কি বুঝি? তাপমাত্রা দিয়ে আমরা কি মেজার করি? মানে তাপীয় অবস্থা বলতে পারি। অন্য কোনো কিছু লগে সংযুক্ত হইলে তাপ গ্রহণ করবো না দিব। একটা গ্যাসীয় অণুর তাপীয় অবস্থা মানে কি? এটা গ্যাসীয় মানে ভাই যাও এটা হোমওয়ার্ক। বলতে এটার গতিশক্তি তো ভাই বোঝানো যায়, যেমন যদি তাপমাত্রা বাড়ে তাইলে গতিশক্তি বাড়ে, গতিশক্তি যদি বাড়ে তাহলে বিক্রিয়ার সংঘর্ষ বাড়ে, সংঘর্ষ বাড়লে বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হয়, ওরকম কিছু। আচ্ছা দেখো, পাত্রের পানির তাপমাত্রা তুমি যদি বাড়ায় দাও
তাহলে ওই CO2 অণুগুলার গতিশক্তি বাড়বে, রাইট? জি ভাই ঠিক না? CO2 অণুগুলার যদি গতিশক্তি বাড়ে, এখন CO2 অণুগুলা কি পাত্রেই আবদ্ধ থাকবে না পাত্র থেকে চলে যাবে? শোনা যায় না ভাই আবার। হ্যালো, মুভমেন্ট যদি হ্যালো, শোনা যায় না ভাই, শোনা যায় না। আচ্ছা এখন 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 শোনা যায় ভাই। আচ্ছা দেখো, সো যা বলতেছিলাম সেটা হচ্ছে তুমি যদি একটা কোন পানির স্যাম্পলের তাপমাত্রা ইনক্রিজ করো তাহলে এটা CO2 অণুগুলার বা মলিকিউল গুলার গতিশক্তি বাড়বে। আর যদি CO2 জি ভাই। মলিকিউল গুলার গতিশক্তি বাড়ে তাহলে এরা পাত্রে না থেকে পাত্র থেকে বের হয়ে গ্যাসিয়াস বা বায়ুতে চলে যাবে না, এয়ারে চলে যাবে না? জি জি ভাই। হ্যাঁ, তাহলে এয়ারে যদি তার মানে পাত্র থেকে যদি এরা বাতাসে চলে যায় তাহলে পাত্রে CO2 এর সংখ্যা বাড়তেছে না কমতেছে? কমবো ভাই। কমবো, তার মানে দ্রাব্যতা হ্রাস পায়। দ্রাব্যতা জি মানে ভাই। কি? পরিমাণ, লিটারালি পরিমাণ। সো পয়েন্ট টু ওই জি জায়গায় ভাই। ওই ব্যাপারগুলো থাকে। আচ্ছা দেখেন, সো আর ভাই H+ হ্যাঁ, উৎপন্ন বলো। হইব কোন সময়? H+ কোনটা উৎপন্ন হইব কোন সময়? মানে ও H+ আর কার্বনের HCO3 বাইকার্বনেট মানে H2CO3 বিয়োজিত হইয়া ভাই মানে তাপমাত্রা বাড়াইলে তো মানে ও কার্বন ডাই অক্সাইড আর পানি উৎপন্ন হইব। বাট ও যে কোন সময় এটা আচ্ছা বলতে আচ্ছা H+ আর আচ্ছা HCO আচ্ছা, তাপমাত্রা যদি কম হয় আর পাত্রে যদি এই কার্বনেট লবণ এবং CO2 তুমি অ্যাড করতে থাকো, তুমি কিন্তু CO2 অ্যাড করতেছো, রাইট? জি ভাই জি ভাই। তো CO2 যদি তুমি অ্যাড করতে থাকো মিন্স সাফিসিয়েন্ট অ্যামাউন্ট CO2 আছে, আর যদি কার্বনেট লবণ থাকে তাহলে এটা হবে। বুঝছি বুঝছি। আচ্ছা, আর যদি কোন একটা মিসিং থাকে, স্বাভাবিক বিক্রিয়ক না থাকলে তো বিক্রিয়া হবে না। কোশ্চেনটা পরে বলতেছে, এটা দেখো তো। সো চুনার পানি, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, আমি যদি সালফার ডাইঅক্সাইডও গ্যাস, আমরা সবাই জানি তো, রাইট? সালফার ডাইঅক্সাইড গ্যাস। সালফার ডাইঅক্সাইড যদি অ্যাড করি একই ব্যাপার ঘটে, ক্যালসিয়াম সালফাইটের সাদা অধ্যক্ষেপ, এটা কিন্তু সালফাইট। এখানে জারণ সংখ্যা +4 জারণ সংখ্যা হইলে যেটা আমরা পাই এটাকে বলে ক্যালসিয়াম সালফাইট, আইটিই। কম জারণ সংখ্যা বিশিষ্ট লবণকে বলে আইটিই, বেশি জারণ সংখ্যা বিশিষ্ট লবণকে বলে এট। আবার কম জারণ সংখ্যা বিশিষ্ট অ্যাসিডের লবণ হচ্ছে আইটিই, বেশি জারণ সংখ্যা বিশিষ্ট অ্যাসিডের লবণ এট। আর বাই দ্য ওয়ে টি কখন হয়? অক্সিজেন বিশিষ্ট অ্যানায়ন। অক্সিজেন বিশিষ্ট অ্যানায়ন হলে টি থাকে, আর অক্সিজেন বিশিষ্ট অ্যানায়ন না হলে তখন ডি হয়, ডিই, আইডিই বা ওয়াইডি। ডি মানে অক্সিজেন নাই, টি মানে অক্সিজেন আছে। আচ্ছা দেখো, সো সালফার ডাইঅক্সাইড ফার্স্ট অ্যাড করলাম, এটা কি হবে? সালফিউরাস অ্যাসিড, তাই না? H2SO3 কি সালফিউরাস অ্যাসিড না? হ্যালো, জি ভাই। হ্যাঁ সালফিউরাস অ্যাসিড। তো দেখো সালফিউরাস অ্যাসিডের সাথে বিক্রিয়া করলে আগের মতো ক্যালসিয়াম সালফাইটের অধক্ষেপ পাবো। এই অধক্ষেপের সাথে যদি আমি আরো SO2 অ্যাড করি ওই আগের মতো, দেখো সালফাইট আর এই পাশে আছে সালফিউরাস অ্যাসিড। এই দুইটার মাঝে কি আছে? এটা না হাইড্রোজেন সালফাইড। মাইনাস। ইয়েপ, তার মানে কি যদি পাত্রে এটা এটাও থাকে, ওই যে একটু আগে যেটা বললাম, এরা পরস্পর বিক্রিয়া করে এটা তৈরি হয়, ঠিক আছে? জি ভাই জি ভাই। আচ্ছা এখন তুমি বলতে পারো যে ভাইয়া এটার আর কোথাও আছে নাকি একটাই কার্বন ডাইঅক্সাইড? সালফার ডাইঅক্সাইড এটা তোমাদের সিলেবাসে নাই, বোঝানোর জন্য আমি দিয়েছি, বাট এটা তো আছে, এটা বোর্ডেও আসছে, অ্যাডমিশনে এটা হর হামেশাই আসে যে কথাটা, যে এটা কি চুনার পানির মধ্যে CO2 অ্যাড করলে ফার্স্টে চুনার পানি ঘোলা হবে সাদা অধক্ষেপ, যদি আমি আরো CO2 অ্যাড করি ঘোলাটে ভাবটা দূরীভূত হয়ে যায়, মানে ক্লিয়ার পানি হয়ে যায়। তার মানে আমি দেখবো কি ফার্স্টে সাদা পিপিটি পরে পিপিটি নাই হয়ে গেছে, এটাই। আচ্ছা এটা দেখো তো, ন্যাচারাল গ্যাস থেকে বা প্রাকৃতিক গ্যাস থেকে যখন তুমি ইউরিয়া উৎপাদন করো, ইউরিয়া উৎপাদন আমরা কিভাবে করি? অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করাই না কার্বন ডাইঅক্সাইডের? জি ভাই। হ্যাঁ, সো এই কার্বন ডাইঅক্সাইড যখন আমরা প্রস্তুত করি ন্যাচারাল গ্যাস থেকে তখন এই CO2 পৃথকীকরণ করতে হয়। দেখো প্রথম রিয়েকশনে মিথেন গ্যাসকে জৈল বাষ্পের সাথে যদি বিক্রিয়া করা, এখানে জারণ বিজারণ বিক্রিয়া ঘটে, রাইট?
সো এখানে জারণ বিজারণ বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস তৈরি হয়। এখন দুইটাই কিন্তু গ্যাস, তাই না? জি এই গ্যাস মিক্সচার থেকে আমাকে কার্বন ডাইঅক্সাইড আলাদা করতে হবে। কেমনে আমি কার্বন ডাইঅক্সাইড আলাদা করি? এই যে দেখো, সো আমি এই গ্যাস মিক্সচারটাকে কি করি, আমি পটাশিয়াম কার্বনেট দ্রবণের মধ্য দিয়ে পাস করাই। সো পটাশিয়াম কার্বনেট মানে কি, এটার সাথে পানি অ্যাড আছে, তাই তো? জি পটাশিয়াম কার্বনেট দ্রবণ, এটার মধ্য দিয়ে যখন আমি পাস করাই কার্বন ডাইঅক্সাইড আর H2 তো চলে যাবে, বাট এই CO2 কি করবে? এটার সাথে রিয়েক্ট করবে না? জি ভাই জি ভাই ওই যে একটু আগে বললাম। তাহলে CO2 কি করবে? ফার্স্টে এটার সাথে রিয়েক্ট করবে, এটার সাথে রিয়েক্ট করলে হচ্ছে কার্বনিক অ্যাসিড তৈরি হবে, রাইট? তাহলে দেখো, কার্বনিক অ্যাসিড আর এখানে কার্বনেট, সো এরা পরস্পর বিক্রিয়া করে কি তৈরি করবে? বাইকার্বনেট। আর আমরা জানি যে কোনো বাইকার্বনেট লবণ পানিতে দ্রবীভূত হয়। সো আলটিমেটলি বাইকার্বনেট যে দ্রবণীয় হয়, যে পটাশিয়াম বাইকার্বনেট। দেন এই পটাশিয়াম বাইকার্বনেটকে তুমি যদি হিট দাও, নিম্নচাপে হোয়াটএভার হিট দাও, তাহলে আগে যে বিক্রিয়কটা ছিল হুবহু এটা তৈরি হয়। এই যে হুবহু আগের বিক্রিয়ক, মানে কি, পটাশিয়াম কার্বনেট, পানি, কার্বন ডাইঅক্সাইড, হুবহু আগেরটা। তো এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড পৃথকীকরণ। আরেকটা জিনিস তোমরা যে জায়গায় দেখো, ক্যালসিয়াম ফসফেট, রাইট? ফসফেট লবণ, আর এই যে ফসফরিক অ্যাসিড, ট্রিপল ফসফেট সার তৈরিতে এই বিক্রিয়াটি ইউজ হয়। তাহলে ফসফরিক অ্যাসিড এবং ফসফেট লবণ দুইটা যদি রিয়েক্টেন্টের প্রোডাক্ট রিয়েক্টেন্ট হিসেবে কাজ করে, তাহলে দেখো এই যে হাইড্রোজেন, ডাইহাইড্রোজেন ফসফেট আকারে দুইটার মাঝামাঝি কোনো কিছু, দেখছো? জি ভাই আচ্ছা, আমার কথা হচ্ছে কেন এটা হয়? এটা তো বুঝলাম, এটা রুল না, কেমিস্ট্রির কোনো বইতে বা কিছুতে আপনারা এটা রুল আকারে পাবে না যে কার্বনেট আর এই কার্বনিক অ্যাসিড, তারপরে হচ্ছে যে এখানে সালফাইড আর সালফিউরাস অ্যাসিড বা ফসফরিক অ্যাসিড আর ফসফেট থাকলে মাঝে কোনো কিছু হবে, এইটা না, এটা লিটারালি কিছু, এটা তোমাদের বোঝার জন্য। আমার কোশ্চেন হচ্ছে এটা হয় কেন? এনিওয়ান? কেন দুইটা প্রান্তের কিছু অ্যাসিডের ক্ষেত্রে উপস্থিত থাকলে একই পাত্রে মাঝের কোনো কিছুতে কনভার্সন হয়? মাঝেরটা থাকলে ভাই, প্রথম ধরো বিক্রিয়াটা যদি আমরা বিপরীতমুখী করি ভাই, তাইলে মানে যদি আমরা মাঝখানটা থাকে, তাইলে বিক্রিয়াটা বিপরীতমুখী করলে আমরা দরটা পাইতে পারি। ওটা হিট দিলে। যাই হোক বলতে ভাই, কার্বনেট থাকলে হাইড্রোজেন কার্বনেট অথবা H2CO2 থাকলে হাইড্রোজেন কার্বনেট আমরা বিপরীতমুখী করলে পাইতে পারি ভাই। হ্যালো, বিক্রিয়াটা কেন হয়? কেমিস্ট্রি করতে হবে যে বিক্রিয়াটা কেন হয়। সো কোনো থিওরিটিক্যাল কনসেপ্ট দেখো, ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার। সো সো তোমাদের হোমওয়ার্ক হলো এই বিক্রিয়াটা কেন হয়, কেমিস্ট্রির কোন কনসেপ্ট এক্সপ্লেন করতে হবে। বাই দ্য ওয়ে, এইটার ব্যাখ্যার জন্য যে কনসেপ্ট আমরা ইউজ করি ওইটা হচ্ছে অ্যাসিড ক্ষারকের রিয়েল কনসেপ্ট। সো একটা অ্যাসিড আর একটা ক্ষারক কেন বিক্রিয়া করে আর কখন বিক্রিয়া করে, কজ এটা লিটারালি অ্যাসিড ক্ষারক বিক্রিয়া। বাই দ্য ওয়ে, এই যে এখানে যে বিক্রিয়াটা আমি আপনাদের বললাম না, এই পেজে যে কটা বিক্রিয়া সবগুলোই কিন্তু এই যেটা ছাড়া, মিথেনেরটা ছাড়া সবগুলোই কিন্তু বিক্রিয়া। শুধু ইয়া বুঝো যে HCl আর H2SO4, তাহলে একটু প্রবলেম। ঠিক আছে? হ্যালো, জি ভাই, তাহলে ক্লাস আজকে এতটুকুই শেষ, আর বেশি রাখি। কি হ্যালো স্যার, নেক্সট টপিক কি? আজকের লেকচার নিয়ে কার কোনো কোশ্চেন? ও নেক্সট টপিক তোমাদের কোনো আছে? জি ভাই, শোনা যান না বলতে। কোনো প্রেফারেন্স আছে, মানে টপিকের ক্ষেত্রে তোমাদের কোনো চয়েস আছে যে ভাই এটা হলে ভালো হয় বা সামথিং? আর যদি এরকম কিছু না থাকে তাহলে আমি বিক্রি নিয়ে বলতে থাকবো। আপনার মতো বলো ভাই।
না, তোমাদের যদি কোনো স্পেসিফিক টপিকে প্রবলেম থাকে তাহলে আমি সেটাও টাচ করতে পারি। ইলা তো ভাই প্রথমে যদি আমরা অধ্যায় পড়িন পরে আমরা ওটা পড়লাম পরে যদি থাকে তাইলে শেয়ার করলাম ওরকম তো করা যাইব না ইলা আন্দু বলতে র্যান্ডমলি ভাই কইতাম গেলাম যে প্রবলেম কি থাকে অধ্যায় বলো তাহলে ফার্স্ট পেপারে। আচ্ছা, তোমাদের সাথে আমি শেয়ার করি। আমি যে জি ভাই, বিক্রিয়ার টপিকটা যে চুজ করছি, যে গুণগত রসায়নের লাস্টের দিকের বিক্রিয়া, এটা কিন্তু তোমাদের হ্যালো যে তোমাদের কারো একজনের যে প্রবলেম ছিল, ওই প্রবলেমের জন্য হচ্ছে, হ্যাঁ, যে শোনা যায় না ভাই? হ্যাঁ, এখন ক্লিয়ার? জি ভাই এখন শোনা যায়। হ্যাঁ, সো আই হোপ আজকে লেকচারের পর গুণগত রসায়নের বিক্রিয়াগুলো অ্যাটলিস্ট বুঝতে পারবা, যে কেন এটার সাথে এটা বিক্রিয়া হয় আর এটা বিক্রিয়া হবে না। অ্যানায়নের যে পার্টটা বাকি ছিল ওটা আজকে ক্লিয়ার করছে। এখন বলো, সে ফার্স্ট পেপারে কারো কোনো টপিকে প্রবলেম, বেশি প্রবলেম, অল্প না বেশি প্রবলেম হলে বলো, অল্প প্রবলেম হলে পরে ফেলে ফেলবা। আর যদি না বলো তার মানে ফার্স্ট পেপারে কোনো প্রবলেম নাই। ভাই বলতে কি ভাই কিরম কিছুক্ষণ নাই তুমি কিন্তু 7 জন আছো। হ্যাঁ, ফার্স্ট পেপার প্রবলেম নাই, রাইট? ওরা না টেক্সট করে বলতে পারো। ভাই ক্রোমাটোগ্রাফি বুঝান জানি ভাই বলতে এটা বুঝছি না এমনি জাস্ট থেকে এসেছি। আচ্ছা, শঙ্করায়ন ভাই বলতে কিছু কিছু শঙ্করায়ন আছে মেবি ওগুলা আর এই যে দেওয়া উদাহরণ দেওয়া আছে বাট পারা যায় না লেখে রাখলাম বাট এখন মনে নাই সময় দিলে দেখাইতে পারবো। আচ্ছা, সংকরণ যেহেতু বললা, আমাকে কি তোমরা এটা বুঝতে পারবে যে SP3 তে 109.5 ডিগ্রি কেন হয়? না দ্রাব্যতার ভাই গুণফল। KSP তে প্রবলেম? KSP ওয়ান অফ দ্য ইজি টপিক না? KSP কি ম্যাথ? KSP কি AP? আচ্ছা, তোমাদের কাছে এই যে আরেকটা হোমওয়ার্ক রইলো। আচ্ছা, বুঝছি। তোমাদের কাছে আরেকটা হোমওয়ার্ক রইলো, সেটা হচ্ছে এই যে SP3 সংকরায়নে বন্ড অ্যাঙ্গেল কত হয়? 109°28', তাই না? জি ভাই হ্যাঁ, এটা কি কখনো, এটা কি বোঝানো সম্ভব বা দেখানো সম্ভব? মানে ওই একইভাবে যে তোমাদের ফাইন ভাই কি এটা বুঝতে পারবে তোমাদের 109°28' কেমনে SP3 স্ট্রাকচারে? সো আমি যখন বলবো তোমাদের ফাইন বুঝে নিবা পিওর ম্যাথ। ওই জিওমেট্রি বা সেন্টারের অ্যাঙ্গেল কি মেজার করা সম্ভব? মানে তোমাদের ইন্টারেস্ট সিলেবাস থেকে কি বের করা সম্ভব? হোমওয়ার্ক এটা লিখে নিয়েন। SP3 হাইব্রিডাইজেশনে বন্ড অ্যাঙ্গেল 109°28' তোমাদের কনসেপ্টে নির্ণয় করা সম্ভব কিনা, মানে তোমাদের ম্যাথে যা পড়ছো সেখান থেকে। যেমন SP2, তাই না? SP2 স্ট্রাকচার কেমন? সমতুল্য ত্রিকোণাকার। হ্যাঁ, সমতুল্য ত্রিকোণাকার। সো এটা হচ্ছে 360° কে 3 ভাগ করলে 120° হয়, সিম্পল। বাট 109°28' কেমনে? বাকিগুলো পারা যায়, বাকিগুলো হয়ে যায়। আচ্ছা, তো সংকরণ ছাড়া আর কারো প্রবলেম? তো প্রশান্তের প্রবলেম হচ্ছে দু একটা সংকরণ নির্ণয়। আচ্ছা, আর কারো সমস্যা নাই? আরেকজন বলছেন হচ্ছে নাদিম KSP। তো যদি তোমরা কেউ কিছু না বলো, আমি হয়তো নেক্সট ক্লাস KSP দিয়ে নিব।
আর কেউ কিছু বলবেন? ওকে, ঠিক আছে। তাহলে ফার্স্ট পেপারে আপনাদের আরেকটা ক্লাস হবে, সেটা হচ্ছে কেএসপি থাকবে আর হচ্ছে ক্রোমাটোগ্রাফি, না? আচ্ছা, ভাই এটা কথা আসলো ভাই, হ্যাঁ হ্যাঁ মানে বলো। ফার্স্ট লেকচার দেখাইছিল যে ভাই মানে সোডিয়াম ক্লোরাইড মানে কিরকম পানিতে দ্রবীভূত হয়। হ্যালো, শোনা যান না ভাই? হ্যালো হ্যালো, হুম হুম, হ্যাঁ হ্যাঁ বলো। বলতে ভাই এটা তো ক্লাস আসলো গতিকে মানে ওরকম কিতাব বাংছে ও যে ল্যাটিস এনার্জি থেকে হাইড্রোজেন এনার্জি বেশি হয়েছে, ডাইপোল কিতা করছে যে ও ক্লাসের কাছে গেছে, তারপরে গিয়া ল্যাটিস এনার্জি হাইড্রোজেন এনার্জি যে বেশি হয়েছে সরি কম হইছিল ওখানে বাংছে। এখন ভাই যে HCl আছে ধরো বা NaOH সোডিয়াম হাইড্রোক্সাইড, হুম তো সোডিয়াম হাইড্রোক্সাইড হুম ভাই পানিতে আয়নিত ইয়া সোডিয়াম আয়ন আর হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন হইব। এখন সোডিয়াম আয়ন তো ভাই থাকবো যে হ্যাঁ, ও যে পানির ডাইপোলার ঋণাত্মক প্রান্ত দ্বারা সোডিয়াম আয়ন থাকবো, কিন্তু হাইড্রোক্সিল আয়নটা কিরকম থাকবো ভাই? হাইড্রোক্সিল আয়ন আমরা বুঝাই হচ্ছে ওএইচ, কেমিস্ট্রিতে তোমাদের বুঝায় ওএইচ ফ্রিলি থাকে। ফ্রিলি থাকে বলতে মানে ওই দ্রবণও থাকবো। হ্যালো, হ্যাঁ, বাট আচ্ছা, একটা জিনিস খেয়াল রাখবা, কোন দ্রাবকে, হ্যাঁ দ্রাবকে, যে কোনো দ্রাবকে কোন দ্রব কখনো ফ্রিলি মুভ করতে পারে না, সো এর চারপাশে দ্রাবক থাকে, একটি স্ফিয়ার ফর্ম করে থাকে, সো এখানে ওই চায়নার ক্ষেত্রেও ব্যাপারটা অ্যাপ্লিকেবল। মানে হাইড্রোক্সিল আয়নের সাইটে কিটা কিটা পানি পানি ইয়ো কিটা পানি ধনাত্মক প্রান্ত হবো নি ভাই? হ্যাঁ, আর এইটার ক্ষেত্রে হাইড্রোজেন বন্ডিং হয়, রাইট? মানে হাইড্রোক্সিল আয়নের হাইড্রোক্সিল সাথে আয়ন যদি, হ্যাঁ, কিন্তু ভাই হাইড্রোজেন বন্ডিং, এটা কিন্তু মানে তুমি আয়ন ডাইপোল বলবো না। কেন ভাই বলতে এখানে তো ডাইপোল দেখা যায়, ডাইপোলের চারপাশে আয়ন। হ্যাঁ, বাট এই যে OH মাইনাস এর সাথে OH মাইনাস এর সাথে ধরো সে ডাইপোল প্লাস মাইনাস, তাহলে এই ডাইপোলটা যদি হাইড্রোজেন বিশিষ্ট হয়, ডাইপোলটা যদি হাইড্রোজেন বিশিষ্ট হয়, তাহলে এই যে ডট 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 যে বন্ডিংটা, এই বন্ডিংটাকে কি তুমি আয়ন ডাইপোল বলবা না হাইড্রোজেন বন্ডিং বলবা? হাইড্রোজেন বন্ড। সো এখানে কথা। আচ্ছা, তোমাদের একটা হোমওয়ার্ক ছিল মনে হয়, স্পেশালি তোমাকে বলছিলাম যে কেন কেন NaCl পানিতে দিলে হচ্ছে হাইড্রেশন এনথালপি ল্যাটিস এনথালপি কে ক্রস করে, পাইছিলেন স্যার? না ভাই মানে ও ওদিন খুঁজে তখন পর্যন্ত কইছিল ভাই, ও তখন পর্যন্ত এরপরে আর মানে খুঁজছিলাম বাট কিছু বলতে এরকম পাইছি না। আচ্ছা, এটা ফিজিক্সের হচ্ছে সেকেন্ড পেপারে, পোলার দ্রাবকে কোন আয়নিক যৌগ কেন দ্রবীভূত হয়, এটা আপনারা ফিজিক্সের সেকেন্ড পেপারে পড়ছেন। আচ্ছা ঠিক আছে, তাহলে তাহলে আমি আজকে শেষ করে দিলাম এটুকু, আর নেক্সট ক্লাসে তাহলে কেএসপি থাকবে। জি ভাই। আচ্ছা ঠিক আছে।